আমার নিজস্ব একটি কন্টেন্ট রাইটিং কোম্পানি আছে। আমি এত বছর চাকরি করেছি, মানে প্রায় 8-7 বছরের বেশি সময় এই কন্টেন্ট রাইটিং এর কোম্পানিতেই আমি চাকরি করেছি, এবং তারপরে লাস্ট কয়েক মাস হলো আমি আমার নিজের একটি কোম্পানি খুলেছি। তো এখন আমি অ্যাজ এ মানে বিজনেস ওটাকে আমার পেশা হিসেবে নিয়েছি। তো এর বাইরে আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি ইংলিশে AA, এবং তার সাথে আমি একটা বিএডও করেছিলাম। তো এবার এই প্রসঙ্গে বলি যে মানে বিএড করে সাধারণত আমরা যেটা ভাবি যে আমরা সবাই মানে শিক্ষকতার পেশাকে বাঁচবো। তো আমার ক্ষেত্রে সেটা একটু এক্সেপশন হয়েছিল। আমি মানে বিএড করে টিচিং কে প্রফেশন হিসেবে নিয়েছিলাম, বাট তারপরে বিভিন্ন কারণেই মানে আমার এই কন্টেন্ট রাইটিং এর ফিল্ডে খুব মানে কোইন্সিডেন্টালি আসা, মানে শখ করে এক বন্ধুর পাল্লায় পড়ে একদিন বলেছিল যে একটু লেখালেখি করবি, তুই তো ভালো লিখিস, তাহলে মানে ভালো লিখি মানে মোটামুটি আমি লিখতে পারি, তো সেই হিসেবে দেখবি। তো সেই হিসেবেই আমার মানে কাজটা শুরু করা, এবং তারপরে আমার এতটাই ইন্টারেস্ট গ্রো করে, এবং শুধু ইন্টারেস্ট নয়, ইন্টারেস্ট বললে শুধু সেটা মানে ভুল কথা বলা হবে। তার সাথে সাথে একটা যেটা যে আমি দেখলাম যে এখানে আমি মানে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, মানে কলকাতার খুব নামকরা প্রাইভেট স্কুলে আমি পড়াতাম। তো পড়িয়ে আমার মানে সারা মাসের শেষে ধরুন আমার হাতে যে ইনকামটা আসতো, যে আর্নিংটা হতো, আমি দেখলাম যে আমি মানে স্কুলের আওয়ার্সের পর খুব অল্প সময়, মানে ধরুন 3-4 ঘন্টা হয়তো কাজ করছি, কাজ করে আমার কিন্তু ইনকামটা ওটার থেকে একটু হলেও বেশি হয়েছে। তো এখান থেকে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে, কারণ টাকা যেখানে থাকবে সেখানে ন্যাচারালি একটা আকর্ষণ থাকবে যে কি ব্যাপারটা, তাহলে আরেকটু এগোই, এই করতে করতেই আমার ফাইনালি কন্টেন্ট রাইটিং মানে স্কুলের চাকরি আমি পুরোপুরি ছেড়ে দিই, এবং দিয়ে আমি কন্টেন্ট রাইটিং ফিল্ডে ফুল টাইমার হিসেবে জয়েন করি, মানে ফুল টাইমার এমপ্লয়ি হিসেবে জয়েন করি। বাট তখন কিন্তু আমার শুরু থেকেই আর কি আমার কিন্তু মেনলি ওয়ার্ক ফ্রম হোম ছিল, কারণ আমার ওয়ার্ক ফ্রম হোমটা অলওয়েজ প্রেফারেবল ছিল। আমি অফিস খুব কম গেছি, আমার এই 7-8 বছরের কেরিয়ারে হয়তো সব মিলিয়ে আমি 1 বছর অফিস গেছি। তো বরাবরই আমি ওয়ার্ক ফ্রম হোমকে প্রেফার করে এসেছি, এবং তারপরে আস্তে আস্তে রাইটার হিসেবে কাজ করি। রাইটার হিসেবে কাজ করার পর ইভেনচুয়ালি বছর 2-1-এর মধ্যে আমি অ্যাজ এ টিম লিডার প্রমোটেড হই, এবং তারপরে আমি অ্যাজ এ টিম লিডারই লাস্ট 5 বছর ধরে কাজ করেছি, টিম লিডার এবং তার সাথে কোয়ালিটি চেকার, এবং তারপরে আমার নিজস্ব কোম্পানি ফর্ম করা। এবারে এই কন্টেন্ট রাইটিং ব্যাপারটা নিয়ে আমি একটু ডিসকাস করি। আমরা এই বিদ্যাশ্রীতে যে কন্টেন্ট রাইটিং কোর্সটা করছি, এটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করেছি, যার মধ্যে প্রথমটা হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং, সেকেন্ড ওয়ান হচ্ছে নন একাডেমিক কন্টেন্ট রাইটিং, আর 3 নম্বরটা আমাদের এবার থেকে ইনক্লুডেড হয়েছে, যেটা হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং। তো এসইওর বিষয়টা আমি আগে একটু বলে নিই। এসইওর বিষয়টা হলো যেটা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে লিঙ্কড, এবং সেখানে অনেক ছোট ছোট ডিজিটাল মার্কেটিং এর ফ্যাক্টরস আছে যেগুলোকে আমাদের কন্টেন্ট রাইটিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমি লাস্ট কয়েকটা ব্যাচে পড়ানোর পর আমার মনে হলো যে এটাকে যদি ইনক্লুড করা যেতে পারে, তাহলে হয়তো স্টুডেন্টদের আরেকটু সুবিধা হবে, কাজের ক্ষেত্রেও হবে এবং নিজেদের নলেজটাকে ডেভেলপ করার ক্ষেত্রেও হবে। তো যারা যারা হ্যান্ড রেজ করছেন কাইন্ডলি একটু ওয়েট করুন, আমি একটু কমপ্লিট করে নিই, 10-15 মিনিট কথা বলবো, তারপরে আপনাদের যা কোয়ারিজ থাকবে আপনারা 1 by 1 হ্যান্ড রেজ করে আমাকে করবেন। তো সেই হিসেবে ডিজিটাল মার্কেটিং এর এই এসইও কন্টেন্ট রাইটিং এর পার্টটাকে আমরা এবার ইনক্লুড করেছি। এবারে এই এসইওর ক্লাস যিনি নেবেন তিনিও একজন মানে খুবই ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে উনি যথেষ্ট মানে নলেজেবল পারসন, তো উনি জয়েন করবেন পরবর্তীকালে আপনাদের সাথে। এবং আমার মেইন ফোকাসটা হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং, তার সঙ্গে নন একাডেমিক কন্টেন্ট রাইটিং। একাডেমিক আর নন একাডেমিক এর পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে নিউজ কন্টেন্ট রাইটিং। নিউজ কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও আমাদের এখানে প্রিয়ম স্যার আছেন, যিনি নিউজ কন্টেন্টের ক্লাস নেন। তো ওই ক্লাসের বিষয়টাতে উনি যেদিনকে মাস্টার ক্লাস করাবেন সেদিনকে উনি আপনাদের ডিটেল আইডিয়াটা দিয়ে দেবেন। আমি মোটামুটি একাডেমিক এবং নন একাডেমিকের ব্যাপারে আপনাদেরকে কিছু মানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, কারণ অনেকের ধারণা হচ্ছে কন্টেন্ট রাইটিং মানে যে কেউ আমি চাইলাম আমি কন্টেন্ট রাইটার হয়ে গেলাম, বাট না, সেভাবে হয় না। যে কোনো ফিল্ডেই কাজ করতে গেলে একটা বেসিক এক্সপার্টাইজ ডেভেলপ করতে হয়, একটা বেসিক দক্ষতা ডেভেলপ করতে হয়। এবার এই কাজ করার বেসিক ক্রাইটেরিয়াটা হচ্ছে কি, যে আমাকে কিন্তু ইংলিশটা জানতে হবে বা বুঝতে হবে, আর লিখতে জানতে হবে। এই লিখতে পারা মানে কিন্তু কোনো হাতি ঘোড়া বিশাল ইংলিশ নয়, প্রচুর অর্নামেন্টাল ইংলিশ লিখতে হচ্ছে, অনেক কঠিন কঠিন ভাষায় লিখতে হচ্ছে, একদমই সেটা নয়। আমাদের বেসিক যে 9, 10, 11 লেভেলের যে ইংলিশটা, যেটা আমরা সবাই পড়ে এসেছি মোটামুটি, সেই লেভেলের ইংলিশ, যেটা সাটল হবে, সিম্পল হবে। কারণ আমার কন্টেন্ট রাইটিং বিষয়টাই এমন যেটা মাস পিপলের কাছে যায়, এবং ওই জন্য লেখাটাও আমাদের এরকম ভাবেই করতে হবে যাতে জনগণ ব্যাপারটাকে বুঝতে পারে। আমার কোনো বই পাবলিশ হবে না,
আমি এমন ভাবে কিছু জিনিস লিখবো যেটা আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছবে বিভিন্ন মাধ্যমে। একাডেমিক কন্টেন্ট রাইটিং এ একরকম মাধ্যমে পৌঁছবে, নন একাডেমিকের ক্ষেত্রে আরেক রকম মাধ্যমে পৌঁছবে। তো আমাকে এটা দেখতে হবে যে আমি যে ইংলিশটা লিখছি সেটা বোধগম্য হচ্ছে নাকি, এবং বোধগম্য হওয়ার পাশাপাশি আমি সবটা আলোচনা করব ফ্রিল্যান্সিং এন্ড অল। আমাকে একটু সময় দিন, আমাকে 1 by 1 একটু বলতে দিন, আমি তারপর সবটা বলবো, তারপর যেটা যেটা বাকি থাকবে সেগুলো আপনারা জিজ্ঞেস করবেন, আমি আনসার করবো। এবারে এই একাডেমিক কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কি, দুটো ভাগ তো আমি বললাম, এবার একাডেমিক কন্টেন্ট রাইটিং এর বিষয়টা কি। একাডেমিক কন্টেন্ট রাইটিং বিষয়টা এরকম যে ধরুন আমাদের মানে ভারতবর্ষের বাইরে ইউকে, ইউএসএ, জার্মানি, লন্ডন বা ধরুন আপনার মালয়েশিয়া, এরকম কিছু স্পেসিফিক কান্ট্রি আছে যেখানে যত রকমের ইউনিভার্সিটি আছে, ছোট ছোট ইউনিভার্সিটি প্রচুর আছে। সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন ওখানে ভর্তি হয়, আচ্ছা বেশ, আপনি যদি জানেন কোন প্ল্যাটফর্মটা বেস্ট, ইউ ক্যান গো ফর দ্যাট। আমি এখানে আমার আলোচনাটা করি, আমি তারপর আপনার বক্তব্য শুনছি। তো যদি মানে ধরুন ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে তারা কি করে, তারা যখন ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয় সেখানে সব রকম স্টুডেন্ট থাকে, ইন্ডিয়ান থাকে, ইভেন পাকিস্তানের থাকে, অন্যান্য দেশের থাকে, প্লাস ওখানকার লোকাল স্টুডেন্টরাও থাকে। তো সেখানে দাঁড়িয়ে তাদের কিছু অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করতে হয়, ঠিক যেরকম আমরা কলেজে পড়াকালীন আমাদেরকে দেওয়া হতো যে অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে। তো সেইগুলো অ্যাসাইনমেন্ট গুলো প্রিপেয়ার করার আগে তারা যে প্রিপারেশনটা নেয় সেইটাকে আমরা রেডি করে দিই, মানে যাতে ওরা ওগুলো পড়ে সেমিস্টারে বসতে পারে। এবং এই রেডি করার বিষয়টা কিরকম হয়, ওদের ইউনিভার্সিটি থেকে দিয়ে দেয় যে কি ধরনের অ্যাসাইনমেন্ট করতে হবে, কি করতে হবে, সেগুলোকে আমরা আমাদের মতো করে রেডি করে দিই। এবার প্রশ্ন যেটা নেক্সট আসে সেটা হচ্ছে যে কি সাবজেক্টের বিষয়ে রেডি করব, মানে অঙ্ক, বাংলা, ইংলিশ, ভূগোল, ইতিহাস, কিভাবে। এটা আমাদের মোস্টলি কাজ হয় মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট নিয়ে, এটার ম্যাক্সিমাম মানে ধরুন 80% কাজ হয়। বাকি যে বিভিন্ন সাবজেক্ট আছে লাইক ফিনান্স, ম্যাথস বা ধরুন কম্পিউটার টেকনিক্যাল, সেগুলোরও কাজ হয়। সেগুলোর জন্য কিন্তু কোর এক্সপার্ট লাগে, মানে ধরুন কেউ কম্পিউটারে সিভিল ইঞ্জিনিয়ার, সে সিভিলের যত কন্টেন্ট রাইটিং সেগুলো করতে পারবে, বাট তার আগে তাকে কিন্তু বেসিক রুলটা জানতে হবে। আমি ধরুন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি জানবো যে আমাকে কি, আমার বিষয়টা কি, কি লিখতে হবে, কিন্তু সেই লেখার যে প্রসেসটা, যে ফরম্যাটটা, যে প্রসিডিওরটা, সেটা কিন্তু শেখার বিষয়, এবং সেই শেখাটাই আমি এখানে শুরু থেকে করানোর চেষ্টা করি। এবার বাকি ধরুন যে মার্কেটিং ম্যানেজমেন্ট বা বাকি যে সাবজেক্টগুলো, এবার আপনার মনে ন্যাচারালি কোশ্চেন আসবে যে আমার তো সাবজেক্ট, আমি হয়তো ইংলিশে অনার্স বা আমি বাংলায় অনার্স, আমি ইংলিশ লিখতে পারি বা আমি হিস্ট্রিতে অনার্স, তো আমি কিভাবে মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ করব। প্রথম কথা হচ্ছে ওগুলো একদম বেসিক মার্কেটিং আর ম্যানেজমেন্টের কাজ হয়, এবং টোটাল কাজটা আমি আপনাদেরকে পরবর্তী আমার যখন মাস্টার ক্লাস হবে বা ক্লাস হবে আমি দেখাবো কি কি ধরনের কাজ ওখানে হয়। তো টোটাল যে কাজগুলো সেগুলোর জন্য আমাদেরকে রিসার্চ করাটা শিখতে হয়। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং শেখার, একাডেমিক কন্টেন্ট রাইটিং শেখার প্রথম ধাপ হচ্ছে রিসার্চ করা। এবং এই রিসার্চ করারও কিছু সিস্টেম আছে, মানে আমি চাইলাম আমি গুগল ওপেন করলাম, আমি একটা সাবজেক্ট রিসার্চ করলাম, নট লাইক দ্যাট। রিসার্চ করারও কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর গুলোও কিন্তু আমরা কভার করব আমাদের এই কোর্সে, এবং এটা একদম শুরু থেকে আমরা কভার করব যে কিভাবে আমরা এগোবো স্টেপ বাই স্টেপ, আমরা কিভাবে রিসার্চ করব, রিসার্চ করার পরে এক একটা জিনিস লেখার এক এক রকম প্রসেস আছে, সেই প্রত্যেকটা জিনিসকে আমি এই 4 মাসের ক্লাসে কভার আপ করবো। এবারে এই যে একাডেমিক লেখার ব্যাপারটা, ধরুন আমি লিখে তারপরে আমি আমার লেখাটাকে ডেলিভার করলাম আমার এমপ্লয়ারের কাছে, মানে ধরুন আমার যে টিম লিড আমি তাকে দিলাম, বা আমি যদি ফ্রিল্যান্সিং করি আমার যে ভেন্ডার আমি তাকে দিলাম, তো সেটা আমি করছি। কিন্তু এবার নেক্সট যে প্রশ্নটা আসে যে আমি যে লেখাগুলো দিচ্ছি আমি তো এআই দিয়েও লিখতে পারি, এখন তো এআই এর রমরমা, কিন্তু না, এখানে একটা ফ্যাক্টর কাজ করে যেটাকে আমরা বলি প্লাগিয়ারিজম চেক আর এআই চেক। একটা জিনিস জেনে রাখবেন, যত ইউনিভার্সিটির কাজ আমরা করি, মানে এই কোশ্চেনটা আমার কাছে এখন সব থেকে বেশি আসে যে এআই এ থাকতে আমরা কেন, এআই থাকতে কেন কন্টেন্ট রাইটাররা, কারণ হচ্ছে এআই এর ইউজ ইউনিভার্সিটির কাজে স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং
ইউনিভার্সিটিতে এরকম সফটওয়্যার আছে এবং আমরা যারা বিজনেস করছি বা আমরা যারা কাজ করছি সেই সফটওয়্যার আমাদের কাছেও থাকে, যেখানে একজন রাইটার লেখার পরে আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে চেক করি যে রাইটার কতখানি কাজ কপি পেস্ট করেছে এবং কাজের মধ্যে কোনো এআই জেনারেটেড কিছু আছে নাকি। যারা আমাদের কোয়ালিটি এক্সপার্ট থাকেন বিভিন্ন কোম্পানিতে, তারা কিন্তু টোটাল এই ব্যাপারটাকে চেক করে, ফাইল প্রুফরিড করে, এবং তারা ফাইলের ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে যে এখানে কোনো এআই টুল ইউজ হয়েছে নাকি। যদি কোনো এআই টুল ইউজ হয়ে থাকে তাহলে সেই ফাইল দেন অ্যান্ড দেয়ার রিজেক্টেড হয়ে যায়। তার মানে একটা জিনিস আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এআই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে এআই এর কিন্তু কোনো রকম কোনো হেল্প নেওয়া যেতে পারবে না। এটা সম্পূর্ণ নিজের লেখা, নিজেকে দক্ষতা অর্জন করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে প্রসেস জানতে হবে, দেন অনলি উই ক্যান স্টার্ট রাইটিং। এটা গেল প্রথম। নেক্সট আসছি কাজের কি সুযোগ, কাজের কি ব্যাপার। আজকাল ধরুন আপনাদের মধ্যে আমি জানি না মানে আপনাদের মানে কার কি প্রফেশন বা কে কিসে আছেন, তো আমাদের মোটামুটি যারা ধরুন জব সিকার, জব অ্যাসপিরেন্টস, প্রত্যেকেরই লিঙ্কডইনে প্রোফাইল থাকে। লিঙ্কডইন বাদেও ধরুন ইনডিড, naukri.com এগুলো থাকে, বাট আমি পার্সোনালি লিঙ্কডইনটাকে ভীষণ প্রেফার করি। যদি আপনারা লিঙ্কডইনে এই কন্টেন্ট রাইটিং এর মানে প্রেফার্ড জব সার্চে রাখেন, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেক দিন ওখানে কি পরিমাণ জবের রিকোয়ারমেন্ট থাকে, কি পরিমাণ, মানে সেটা শুধু মানে ফুল টাইমের ক্ষেত্রে নয়, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিল্যান্সিং, দুটো ক্ষেত্রেই থাকে। এবং এই জবের এই ব্যাপারটা, জবের এই মার্কেটটা সব থেকে বেশি হাই হয় ফ্রম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 5 মাস। মানে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর কাজ, প্রচুর কিছু। আবার জুলাই আগস্টে একটু ডাউন থাকে, আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে মোটামুটি ওটা রেস করতে শুরু করে আপ টু জানুয়ারি। কারণ ঠিক দেখুন ইউনিভার্সিটির সেমিস্টার, সেশন শুরু, সেশন শেষ, মিড সেশন, এই ওয়াইজ আমাদের মার্কেটটা একটু ভোলাটাইল হয়ে থাকে। বাট এখন যেমন মানে এত কাজ, এত চাকরি, এত কিছু, আপনারা একটু লিঙ্কডইনে, মানে আমার মুখের কথায় কখনো বিশ্বাস করবেন না, আপনারা লিঙ্কডইন প্রোফাইলে একটু প্রোফাইল খুলুন বা সার্চ করুন, দেখুন যে কত কি ভ্যাকেন্সি আছে এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, এবং সেটা বোথ একাডেমিক, নন একাডেমিক দুরকম ক্ষেত্রেই আছে। তো এবার এই একাডেমিকের বিভিন্ন রকমের লেখা আছে, বিভিন্ন রকমের প্রসেস আছে, বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আমাদের টোটাল ক্লাসটা হবে এবার মানে এই সেশন থেকে 6 মাসের, যেখানে নিউজ কন্টেন্ট রাইটিং, নন একাডেমিক, একাডেমিক এবং এসইও 4টে কভার হবে, এবং তারপরে আমি একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করি। তবে আমি এই জায়গাতে বলছি, আর এইখানটা আমি আসছি মানে ফ্রিল্যান্সিং কাজের ব্যাপারে একটু আলোচনা করব, টাকা ইনকামের কিরকম সুযোগ থাকে সেটাও একটু আলোচনা করব, আর তার সাথে সাথে আমি নন একাডেমিকটা নিয়ে এবার একটু বলে দিই। নন একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এটা কিন্তু একাডেমিকের মতো নয়। নন একাডেমিক হচ্ছে, ধরুন বেসিক আইডিয়া দিচ্ছি, ধরুন আমার একটা শাড়ির বিজনেস আছে, একদম ছোটখাটো শাড়ির বিজনেস, আমি অনলাইনে শাড়ি সেল করি। তো এই অনলাইনে শাড়ি সেল করতে করতেই আমার লক্ষ্য থাকবে কি, যে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কাস্টমারের কাছে পৌঁছবো অনলাইনের মাধ্যমে। তো এই যে পৌঁছানোটা, এটারও কিন্তু একটা প্রসেস থাকে। মানে আমার প্রোফাইলে বা আমার পোস্টের ভিউ এর উপর ডিপেন্ড করে কিন্তু আমার ব্যবসা চলবে না। আমাকে ডিজিটালাইজেশন যদি করতেই হয়, সেটাকে প্রপার ওয়েতে করতে হবে। তো সেই ডিজিটালাইজেশনের জায়গাটাতেও কিন্তু আমরা কন্টেন্ট রাইটারদের ভূমিকাটা অনেক, এটা একটা অ্যাসপেক্ট। আবার ধরুন আপনি কোনো ওয়েবসাইট ওপেন করছেন, বা আপনি আপনার কোনো প্রোডাক্টকে অ্যামাজন, ফ্লিপকার্টে আপলোড করছেন, আপনি সেলার, সেই আপলোডের সময় দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্টে প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে, সেই প্রোডাক্টের কম্প্যারিজন থাকে অন্য প্রোডাক্টের সাথে। বা ধরুন আপনি গুগলে কোনো প্রোডাক্টকে সার্চ করছেন, আপনি সেই রিলেটেড আর্টিকেল পাচ্ছেন, ব্লগ পাচ্ছেন, কোন প্রোডাক্টটা ভালো আপনি সেটা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সমস্তটাই নন একাডেমিক কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট আর কি, মানে এগুলো প্রত্যেকটা। তো আমরা এগুলোকেও কভার করবো, এবং এগুলোর ডিমান্ড নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকাল যারা অফলাইন স্টোর গুলো আছে তাদেরও কিন্তু কন্টেন্ট রাইটার লাগে। তারা হয়তো ছোট ছোট করে ওয়েবসাইটে লেখা দিচ্ছে, বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছে। ইভেন আমি একটা ভীষণ চলতি যায় কথা বলি, যদি আপনারা ফেসবুকে কলকাতা পুলিশের পেজটা দেখেন, দেখবেন কলকাতা পুলিশ হেলমেট পরা থেকে শুরু করে বাকি বিভিন্ন জায়গাতে দেখবেন খুব সুন্দর সুন্দর, খুব ক্যাচি লেখা দেয়। এটাও কিন্তু কলকাতা পুলিশ করে না, ওদের কন্টেন্ট রাইটাররা করে। তো কন্টেন্ট রাইটারের ডিমান্ড সব জায়গাতে, মানে কিন্তু আমি লিখতে পারছি মানে আমি কন্টেন্ট রাইটার হতে পারবো না।
আমার মধ্যে সেই কন্টেন্ট রাইটিং এর যে বেসিক কন্ডিশন গুলো আছে সেগুলো আমাকে জানতে হবে। ওয়ান্স আমি সেগুলো জেনে নিচ্ছি, এবার আমার যেদিকে ইন্টারেস্ট আমি সেদিকে মুভ করতে পারি। আমার যদি মনে হয় যে না আমার একাডেমিক ইন্টারেস্ট নেই, আমি নন একাডেমিকের কাজ করতে পারি। আমার যদি মনে হয় আমি নন একাডেমিকে আমার খুব একটা ভালো লাগছে না, আমার একাডেমিক লেখাগুলো লিখতেই ভালো লাগছে, তো আমি ওভাবে মুভ করতে পারি। যদি আমার মনে হয় যে না আমি নিউজ কন্টেন্টের দিকে যাব, তো আমি সেভাবে মুভ করতে পারি। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা লেখাকে প্রেজেন্টেবল করতে হবে যেটা আমি মাস অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবো, এবং সেটার কায়দা, সেটার ট্যাকটিক্স, এটা সেখানেই হচ্ছে আমার কাজ। আশা করি আমি একটু বেসিক বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমি যে ব্যাপারে আলোচনা করব, কাজের সুযোগ। আমি অলরেডি বললাম যে কাজের সুযোগ কিরকম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলি, ফ্রিল্যান্সিং যে কেউ চাইলে করতে পারেন, কিন্তু ফ্রিল্যান্সিং করার একটা কন্ডিশন আছে। ধরুন আপনার কাছে একটা ক্যামেরা আছে, আপনি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসেন, আপনি বিভিন্ন বিয়ে বাড়িতে বা বিভিন্ন ইভেন্টে আপনি ফটোগ্রাফি করেন, কিন্তু আপনি কিন্তু কখনোই ফটোগ্রাফিটাকে না শিখে করতে পারবেন না। না শিখে হয়তো আপনি একটা কাজের সুযোগ পাবেন, যখন আপনার ক্লায়েন্ট দেখবে আপনার লেখা ফটোগুলো ভালো হয়নি, আপনি কিন্তু পরবর্তীকালে আর কোনো কাজের সুযোগ সেভাবে পাবেন না। তো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও তাই। এই বিভিন্ন রকমের আজকাল যে প্ল্যাটফর্ম গুলো আছে ওগুলো কিন্তু কন্টেন্ট রাইটিং এর প্ল্যাটফর্ম নয়। এই যে মাইক্রো ওয়ার্কার্স বা ফাইবার, এই বিভিন্ন ধরনের যেগুলো আছে আর কি, সেখানে কিন্তু কন্টেন্ট রাইটার থেকেও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ হয়, ট্রান্সলেশন হয়, লিঙ্গুইস্টের কাজ হয়, নানা রকমের কাজ হয়। কিন্তু আমি যখন ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং মানে আমি কারোর অধীনে কাজ করছি না, আমি আমার নিজের মর্জির মালিক। আমার যদি মনে হয় আমি সারাদিনে এইটুকু কাজ করব, আমি মাসে 3 দিন কাজ করব, আমি সেভাবেই কাজ করব। কিন্তু আমি তখনই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সুযোগটাকে পাবো যখন আমি কাজটা প্রপারলি শিখবো, তবে আমার ক্লায়েন্ট আমাকে ভরসা করতে পারবে। ওয়ান্স আমার একাডেমিকের একটা ফাইল যদি ফেল করে যায় মানে ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু আমি আর সেই জায়গাতে সেভাবে কাজ পাবো না। তো আমার এই দক্ষতাটা অর্জন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি কাজটাকে সেভাবেই শিখবো এবং তবেই গিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। এবারে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি বলি, ফ্রিল্যান্সিংটা তো আমি ধরুন আমি করছি, আমি কাজ করলাম, মানে আমি শিখলাম, শিখে আমি করছি। এবার ধরুন আমি ফ্রিল্যান্সিং এ যাবো না, আমি প্রথমে শুরু করব ফুল টাইম এমপ্লয়মেন্ট দিয়ে। ফুল টাইম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের কলকাতাতে প্রচুর কোম্পানি আছে এবং কলকাতার বাইরেও প্রচুর কোম্পানি আছে যারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম মোডেই কাজ করে। গুরগাঁও বেস্ট কোম্পানি আছে, হায়দ্রাবাদ বেস্ট কোম্পানি আছে, তো যারা কিন্তু পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করে। আবার কিছু কিছু ওয়ার্ক ফ্রম অফিসও আছে, মানে সব রকমই আছে, হাইব্রিড আছে, সব রকম আছে। তো এবারে এখানে ধরুন আপনি একদম কিছু জানেন না, পুরোপুরি নবিশ, মানে আপনার কোনো কন্টেন্ট রাইটিং এর সি নিয়েও আপনার আইডিয়া নেই, আপনি এজ এ ফ্রেশার জয়েন করলেন। সেখানে আপনার স্টার্টিং স্যালারি হয় মোটামুটি 12 থেকে 13,000 টাকা। এবং এই স্যালারিটার পাশাপাশি যেটা সব থেকে বেশি কষ্টকর ব্যাপার হয়, যে ওরা তখন একটা ট্রেনিং প্রোভাইড করে, এবং সেই প্রবেশন পিরিয়ডে সেই ট্রেনিং এ যদি আপনি প্রপারলি পারফর্ম করতে না পারেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাকরিটা থাকে না। তো আমি যখন নিজে এই ফিল্ডে কাজ করতাম, মানে আমি যখন চাকরি করতাম, বা তারপর ধরুন আমি যখন অ্যাজ এ টিম লিড কাজ করতাম, এটা আমি দেখেছি, মানে বহু ছেলে মেয়ে হয়তো দূর দূর থেকে কেউ অফিসে আসছে, কেউ ওয়ার্ক ফ্রম হোমেই করছে, তারা সারাদিন ইনভেস্ট করছে, কাজটাকে শেখার চেষ্টা করছে, বাট সিম্পলি কোম্পানির মানে তাদের কাজ করা বা তাদের পারফরমেন্স পছন্দ হলো না বলে 15 দিন ছেলেটাকে বা মেয়েটিকে বিনা পয়সায় খাটিয়ে ফায়ার করে দিল। তো এইটা না আমার কাছে বরাবরই ভীষণ স্ট্রাইকিং লেগেছে, মানে ব্যাপারটা আমার কোনোদিনই ভালো লাগতো না। তো তখন থেকে আমি ভাবতাম তো যদি এরকম একটা কিছু করা যেতে পারে যেখানে আমি শিখিয়ে ছেলে মেয়েগুলোকে পাঠাতে পারবো কাজ করার ক্ষেত্রে, সেই ভাবনা থেকে কিন্তু আমার এই কোর্সটা ডিজাইন করা। এবং আমি বিদ্যাস্তুকে যখন অ্যাপ্রোচ করি এই কোর্সটার জন্য, তারপর আমার সেটা কোর্সটা শুরু করা এখানে। এবং আমি বিদ্যাস্তুর বাইরেও এর আগে বিভিন্ন কোম্পানিতে এজ এ ট্রেনার কাজ করেছি, মানে আমি ট্রেনিং করাতাম। তো সেই ট্রেনিং এর অভিজ্ঞতা আমার বিশেষ ভালো নয়, কারণ সেই সব কোম্পানি তাদের রুলস মতো চলে, এক একটা কোম্পানির এক এক রকম নিয়ম, ছেলে মেয়েগুলো কনফিউজ হয়ে যায় ঢুকে। কিন্তু আমি যখন ধরুন আপনি আমার এই কোর্সটা করলেন, বা যারা করেছে তারা যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে বা ইন্টারভিউ দিতে বসেছে, তাদের কিন্তু তখন আর ফ্রেশার হিসেবে কাউন্ট করা হয়নি। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে, না অ্যাকচুয়াল 3টে কারণ। এক হচ্ছে তারা পুরো কাজের প্যাটার্নটা জানে, তাদেরকে আমি ইচ অ্যান্ড এভরিথিং শিখিয়ে দিয়েছি অলরেডি, যে কি কি জিনিস করতে হয় বা কিভাবে করতে হয়। 2 নম্বর হচ্ছে তারা যদি ইন্টারেস্টেড থাকে, যারা যারা ইন্টারেস্টেড তারা আমার কাছে ইন্টার্নশিপ করতে পারে, মানে আমার লাইফ কাজ তারা করতে পারে। তো তাদের কাজের একটা আইডিয়া হয় ন্যাচারালি, সেগুলো তারা সিভিতে ইনপুট করতে পারে, একটা সার্টিফিকেশন থাকে সেটাকে তারা সিভিতে ইনপুট করতে পারছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি যখন ক্লাস করাই, আমি রেগুলার বেসে লাইভ অ্যাসাইনমেন্ট করতে দিই, মানে যেটা শেখাচ্ছি সেটার উপরে আমি কাজ করতে দিই, বা এবং সেই কাজগুলো সেরকম হয় যেগুলোর উপর আমাদের সেই সময় মার্কেটে কাজ চলছে, যাতে ওরা একদম মানে টাটকা ফ্রেশ জিনিসটাকে ডেমনস্ট্রেট প্রপার করতে পারে।
তো ওই জন্য ধরুন কেউ একজন কোর্সটা করে যখন একটা ইন্টারভিউতে বসছে, তখন কিন্তু তাকে আর মানে নর্মাল ফ্রেশার হিসেবে কনসিডার করা হচ্ছে না। তো যেখানে একজন ফ্রেশারকে 12 থেকে 13 হাজার টাকা স্যালারিতে রাখা হয়, সেখানে ধরুন কেউ অলরেডি জিনিসগুলোকে জেনে জয়েন করছে, তার মোটামুটি স্টার্টিং স্যালারিটা হবে 16 থেকে 17 হাজার টাকা। আমি পুরো কলকাতার বাইরে কিন্তু এটা আরো বেশি, 16 থেকে 17 হাজার টাকা। এবং তারপরে ইনসেন্টিভের একটা হিউজ সুযোগ থাকে আমাদের এই কাজের ক্ষেত্রে, এবং প্রমোশন যেটা, ইনক্রিমেন্ট যেটা, আপনার 6 মাস বা 1 বছর মোটামুটি হয়ে গেলেই, মানে 6 মাস থেকে 1 বছরের এই ফেজটা ক্রস করে গেলেই আপনার একটা ইনক্রিমেন্টের জায়গা চলে আসে। কারণ তখন 1 বছর একজন কন্টেন্ট রাইটিং হিসেবে একটা কোম্পানিতে কাজ করছে, মানে উই কনসিডার হিম অর হার অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড রাইটার। তো তখন যদি তিনি চান, তিনি তার কোম্পানি সুইচ করতে পারেন। যদি তিনি মনে করেন তিনি সেই কোম্পানিতেই প্রমোটেড হতে পারেন, ইন্টারনাল প্রমোশনের টিম লিড হতে পারেন, এরকম অনেক রকমের সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এই যে 1 বছর একজন রাইটার যে নিজের এক্সপার্টাইজটা বাড়িয়েছে, সেটাকে কিন্তু আপনাকে নিজেকে ঘরে বসে করতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু একটা এরকম ব্যাপার না যে আমি মনে হলো আজ থেকে আমি ফ্রিল্যান্সিং করবো, আমি কাল থেকে ফ্রিল্যান্সিং করে নিলাম, ওটা হয় না। যে কোনো কিছুর জন্য আপনাকে যেরকম দক্ষতা অর্জন করতে হয়, ফ্রিল্যান্সিং ইজ আ কাইন্ড অফ বিজনেস। মানে আমি যেটুকু সময় মনে করছি আমি আমার মর্জিতে কাজ করব, তো সে আমার মর্জির মালিক আমি তখনই হতে পারবো যখন আমি একটা বিষয়কে ভালো করে জানবো। তারপর সেখান থেকে দাঁড়িয়ে প্রপার ভেন্ডার খোঁজা, প্রপার ক্লায়েন্ট খোঁজা, সেই ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হবে, কি রকম রেট, কিরকম কি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তীকালে। তো মোটামুটি, এবং একজন এক্সপিরিয়েন্স কন্টেন্ট রাইটার, মানে ধরুন যার 2 থেকে 2.5 বছরের এক্সপিরিয়েন্স, তার মোটামুটি মার্কেটে ভালো কোম্পানিতে, ঠিকঠাক প্রপার কোম্পানিতে স্যালারি হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। এবারে এই কাজগুলো আমরা পাবো কি করে? প্রথম কথা হচ্ছে, আমার নিজের কোম্পানিতে রিক্রুটমেন্ট লাগছে, মানে আমার এমপ্লয়ি লাগছে, সেক্ষেত্রে একটা সুযোগ থাকে। এবং তার সাথে সাথে আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়ে কোর্সটা করাচ্ছি, আমার একটা দায়িত্ব থেকে যায় যে আমি আপনাদের কাজের ব্যাপারেও অ্যাসিস্ট্যান্স দিতে পারবো। কিন্তু আমি এটা আজকের প্রথম মাস্টার ক্লাস, এটা শুনে যদি মানে কারা কারা আপনারা জয়েন করতে চাইবেন বা চাইবেন না সেটা আমি জানি না, বাট আমি এটা খুব ক্লিয়ারলি বলছি, আমি কাজের ক্ষেত্রে একটা এথিক্স বরাবর মেনটেন করি। ধরুন আমার লাস্ট ব্যাচে 70 জন স্টুডেন্ট ছিল, 70 জনের মধ্যে আমি দেখেছি মাত্র 4 জন যারা এথিক্যালি কাজ করতে চেয়েছে, প্রপারলি কাজ করতে চেয়েছে, অ্যান্ড আমি তাদেরকে প্রপারলি হেল্প করতে পেরেছি। কিন্তু কখনোই এটাকেও এক্সপেক্ট করবেন না যে আমি একটা অ্যামাউন্ট দিয়ে একটা কোর্সে ভর্তি হচ্ছি মানে আমি তাকে ইন্টারভিউ চেয়ার অব্দি এগিয়ে দেবো। আমার কাজ কিন্তু এইটা, বাট আমি তার হয়ে কিন্তু ইন্টারভিউটা আমি দেবো না, বা আমি কোনো কোম্পানির সিইও কে এটা রেকমেন্ড করবো না যে আমার এই ক্লায়েন্ট আছে, আমার এই স্টুডেন্ট আছে, একে কিন্তু তুমি নিয়ে নিও, এটা আমি কোনোদিন করবো না। বাট যখনই আপনার সিভিতে একটা রেফার্ড বাই বলে আমার নাম থাকবে, তারা জানবে যে আপনি আমার থেকে কাজটা শিখে গেছেন, শিখে আপনি ইন্টারভিউ দিতে বসেছেন। বাট ইন্টারভিউ বোর্ডে কিন্তু ক্লিয়ার করার দায়িত্ব আপনার। এটা কিন্তু আমি প্রথমেই একদম ব্যাপারটাকে ক্ল্যারিফাই করলাম, কারণ পরে এরকম কোনো দাবি আমি শুনি না, সেটা আমি কোনো অবস্থাতেও শুনবো না, কোনোদিন শুনিনি, ভবিষ্যতেও শুনবো না, যে আমি তো কোর্সে ভর্তি হয়েছিলাম মানে আমি কাজ শিখি বা না শিখি আমি একটা চাকরি পেতে বাধ্য। নট লাইক দ্যাট। আপনাকে কাজটা শিখতে হবে। যারা শিখতে পারবেন, যারা প্রপারলি ইন্টারেস্ট পাবেন, যারা প্রপারলি মানে আগ্রহ দেখাবেন এবং চেষ্টাটা করবেন, এফোর্ট রাখবেন, শুধু ভর্তি হয়ে ক্লাস জয়েন করা নয়, প্রপার এফোর্ট দেওয়া একটা জিনিসকে, সেইটা যারা করতে পারবেন, এবং যারা জব সিকার অ্যাকচুয়ালি, তাদের জব ব্যবস্থা করার দায়িত্ব আমার। এটা আমি অন ক্যামেরা বললাম, এবং এটা রেকর্ডেড ভিডিও থাকবে, আপনারা সবাই দেখতে পাবেন। আমি এগুলো ক্লাসেও বলি, বিভিন্ন ধরনের এই করি, কিন্তু একটাই জায়গা, নিজেকে কাজ শিখতে হবে। আমি হাতে ধরে কাজ শেখাবো, কিন্তু আমি হাতে ধরে ইন্টারভিউ পাস করাতে পারবো না। এটা আমার এথিক্সের জায়গা, এটা আমি কখনোই ব্রেক করতে পারবো না। তো এই গেল মোটামুটি কন্টেন্ট রাইটিং এর বিষয়ে আমি আলোচনা করলাম। জবের ব্যাপারটা নিয়ে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যদি আপনারা একটু লিঙ্কডইনে গো থ্রু করেন। কারণ আমি মুখের কথাই বললাম, আপনারা বিশ্বাস করবেন সেটা কখনোই নয়, অবশ্যই হাতে কলমে নিজেরা দেখুন। এবং আমার এই কন্টেন্ট রাইটিং এ এটা যে 5th ব্যাচ শুরু হচ্ছে, আমার মে মাসের 1ম থেকে ব্যাচ শুরু হবে, এবং আমরা ডেটটা পরে জানতে পারবো। সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস হয়, রাত্রিবেলা 8:30 থেকে 10:30। প্রথম 1.5 ঘন্টা আমি মোটামুটি জিনিসটাকে শেখাই, তারপরে যে টাইমটা সেটাকে আমি প্র্যাকটিস করাই, এবং সেই টাইমটা আলটিমেটলি দেখা যায় যে মানে 2 ঘন্টা
নামেই থাকে, সেটা কোনোদিন 3 ঘন্টা 4 ঘন্টাও হয়ে যায়। মানে সবাই স্টুডেন্টরা কাজ করছে, গ্রুপে বিভিন্ন ইন্টারাকশন হচ্ছে, কি করব ম্যাডাম, এটা কি করব, ওই করব। এবং এই প্রত্যেকের কাজ, ইন্ডিভিজুয়াল কাজের আমি একটা করে ফিডব্যাক দিই, কে কিরকম কাজ করছে, এবং সেই ফিডব্যাক গুলো আমার কাছে থাকে, যার বেসিসে পরবর্তীকালে আমি চাকরির জন্য বা কাজের জন্য রেকমেন্ড করতে পারি, বা আমি আমার নিজের কাছে মানে নিজের কোম্পানিতে তাদেরকে অ্যাবজর্ভ করতে পারি। এবং ক্লাসের রেগুলারিটি দেখা হয়, কে কিরকম ভাবে ক্লাস করছে। মানে ভর্তি হলাম, হয়ে মাসে একটা করে ক্লাস করলাম, কিছুই শিখলাম না, তারপরে বললাম ম্যাডাম আপনি তো আমাকে চাকরি করে দিলেন না। তো সেই পন্থায় আমি বিশ্বাস করি না। প্রপারলি যারা যারা ক্লাস করবেন, যারা যারা কাজ করতে চাইবেন, তাদের জন্য আমি থাকবো। আমি এর আগের ব্যাচগুলোতেও থেকেছি, এবং আফটার ব্যাচ মানে ফার্স্ট ব্যাচ হয়ে গেছে প্রায় 1 বছরের বেশি, তাদের সঙ্গে এখনো আমার রেগুলার টার্মস আছে, রেগুলার কথাবার্তা চলে। তারা কেউ কেউ আমার আন্ডারে কাজ করছে, কেউ কেউ বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে কাজ করা। আমরা যখন একটা কোর্সে ভর্তি হই বা একটা কোর্স করি বা একটা কিছু নতুন কিছু শিখি, আমরা কিন্তু কিছু একটা পজিটিভ সাথে শিখি, যে জিনিসটা করে আমার একটা আর্নিং হবে। এবং আজকে তো আপনারা সবাই দেখছেন, মানে না গভর্নমেন্ট জবের কোনো সিকিউরিটি আছে, না কোনো কিছুর পৃথিবীতে অ্যাকচুয়ালি মানে মানুষগুলোরই কোনো সিকিউরিটি নেই। তো সেখানে দাঁড়িয়ে এই মানে কোর্সটা আমি এটুকুনি বলতে পারি যে আপনাদেরকে হয়তো কিছুটা হেল্প করতে ডেফিনেটলি পারবে। মানে যারা শিখবেন প্রপারলি তারা ডেফিনেটলি হেল্প পাবেন। তো এটা গেল মোটামুটি আমার এই কন্টেন্ট রাইটিং এর বিষয়ে প্রথম ডিসকাশন। এবার আপনারা 1 by 1 হ্যান্ড রেজ করুন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমি সেটাকে রিপ্লাই করবো আর কি। হ্যাঁ, অনুরূপা কাহালি বলুন। ম্যাম প্রথমে গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে যে আপনি একাডেমিকের আন্ডারে বললেন যে যেমন অ্যাসাইনমেন্টও হয়, এবং ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো তাদেরকে এরকম মার্কেটিং ম্যানেজমেন্টের অ্যাসাইনমেন্ট দিতে হয়। এবং ম্যাম আমার এটা মানে পার্সোনাল চয়েস, হয়তো সবার আলাদা আলাদা হতে চায়। যেহেতু আমি অ্যাজ আ ফ্রেশার এই ইয়েতে জয়েন করব, আমার ইচ্ছা আছে যে ধরুন 1 বছর মিনিমাম 1 ইয়ার কোনো কলকাতার কোনো কোম্পানিতে এক্সপিরিয়েন্স নিয়ে ওয়ার্ক প্রেশার কিরকম হয় বা কিভাবে কাজগুলো করতে হয় করে নিয়ে তারপর না আমি ফিউচারে আমি ফ্রিল্যান্সিংটা নয় ভাববো। কারণ কি যেরকম আপনি বললেন যে ফ্রিল্যান্সিংটা মুখের কথা না, ওটা সম্পূর্ণ ক্লায়েন্ট বিশ্বাস করবে তোমার কাজের এক্সপিরিয়েন্স দেখে। এবার ম্যাম আমার একটা কথা আছে, আমি কি মানে কন্টেন্ট রাইটিং শিখে কোনো মানে স্কুল বা কলেজের সাথে কি যুক্ত হতে পারি? স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট রাইটার সেই অর্থে লাগে না, ওদের লাগে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ওটা কিন্তু আপনার যে সাবজেক্ট সেই ওয়াইজ ওটা নিয়ে কিন্তু আমাদের এখানে বিষয়বস্তু নয়। আমরা কিন্তু পুরোপুরি কন্টেন্ট রাইটিং যেটা কোম্পানিগুলোতে লাগে আমরা সেই নিয়ে। স্কুল বা কলেজের সঙ্গে আপনি ডিরেক্টলি মানে আমি যে ধরুন আমরা যে ফরেন কলেজগুলোর সাথে কাজ করি, তারা কিন্তু ডিরেক্ট রিক্রুট করে না এগুলো। এই ক্ষেত্রে এটা পুরোপুরি স্টুডেন্ট, মানে আমরা স্টুডেন্টদের হেল্প করি। ম্যাম আপনার কথাটা একটু লাস্টে কেটে গেল, একটু এটা পুরোপুরি স্টুডেন্টের সাইড থেকে হয়, যে আমরা স্টুডেন্টদের হেল্প করছি তাদের অ্যাসাইনমেন্ট করতে, নট লাইক যে ইউনিভার্সিটি আমাদেরকে রিক্রুট করছে কাজগুলো করার জন্য। এখানে স্টুডেন্টরা আমাদেরকে খুঁজে নিচ্ছে যে তাদের কাজগুলো আমরা যাতে করে দিতে পারি। তো এখানে আর আপনি যেটা বলছেন ধরুন স্কুল কলেজের কাজ বা কিছু, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সেটা বিভিন্ন জায়গাতে নেওয়া হয়, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে নেওয়া হয়। তো সেটা নিয়ে আমি অন্তত এখানে আলাদা করে কিছু শেখাই না। আচ্ছা, মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মানে টিচারদের কথাই বলছেন, যেটা যার পড়ানো। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টও এক ধরনের মানে কন্টেন্ট রাইটারই বলতে পারেন, বাট এটা এই ধরনের কন্টেন্ট রাইটিং না। মানে ধরুন এখানে আপনার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়, আপনি জিওগ্রাফির সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হবেন পার্টিকুলার সেই ইনস্টিটিউটে, সেখানকার ধরুন জিওগ্রাফির নোটস প্রিপেয়ার করবেন, নোটসের অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, ওটা হচ্ছে ওই ধরনের কাজ। আর আমি যে কাজটার কথা বললাম এটা হচ্ছে একটা গ্লোবালি মানে ডাইভার্স রেঞ্জের কাজ, যেখানে আপনি সব ধরনের কাজ করুন বাই রিসার্চ। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন আছে, এইটা আপনি যে ইন্টার্নশিপের কথাটা বললেন ম্যাম, ইন্টার্নশিপটা যদি আপনার আন্ডারে করা হয় সেটা মানে কি ওটা এরকম অনলাইনে ইন্টার্নশিপ হবে ফর 2 মান্থস? অনলাইনে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, দ্যাটস ইট, থ্যাংক ইউ। আচ্ছা সৌমিক রয় বলুন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ 1 by 1 বলুন। সৌমিক রয় আগে বলুন, আমি পরপর নামগুলো বলছি, আপনারা বলুন, আনমিউট করে কথা বলুন। প্রথমেই ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা মানে প্রোগ্রাম আয়োজন করার জন্য। মানে এতে আমাদের অনেক কিছু যেটা জানতাম না বিষয়টা ব্যাপারে সেটাও জানতে পারলাম। এবার মূল প্রশ্নটা আসি। প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি নিউজ ইয়েতে মানে নিউজ যে চ্যানেলগুলো আছে
তো সেখানে আমি কিভাবে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারি? নিউজ কন্টেন্ট মানে যে আপনারা খবরের কাগজ পড়ছেন, বিভিন্ন রকমের নিউজ দেখছেন, সেগুলো তো লিখতে হয় কাউকে। তো সেই কন্টেন্ট গুলো, এবার নিউজ কন্টেন্টের ব্যাপারে আমি টু বি ভেরি অনেস্ট, আমার আইডিয়া ভীষণ কম। প্রিয়ম সেনগুপ্ত স্যার যেদিনকে ক্লাস নেবেন, আপনি সেই দিনের ক্লাসটা জয়েন করলে আপনার কাছে এই আইডিয়াটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। কারণ আমি নিউজ কন্টেন্টের কাজ তো করি না, তো আমি সেই জায়গাটাতে ঠিকঠাক আপনাকে হয়তো বলতে পারবো না। বাট নিউজ কন্টেন্ট ওটাই, যে নিউজ পেপারে যে নিউজ গুলো বেরোচ্ছে সেই নিউজের যে কন্টেন্ট গুলো সেগুলোকে প্রিপেয়ার করছে। এবারে হ্যাঁ বলুন। এছাড়াও ম্যাডাম আমি কন্টেন্ট রাইটার হিসেবে মানে কোন কোন কোম্পানিতে মানে আমি কাজ করতে পারবো? প্রচুর ধরনের, এই আমি বলে দিলাম তো আপনাকে যে সব ধরনের নন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আপনি জামা কাপড়ের দোকানেও কাজ করতে পারবেন, আপনি গয়নার দোকানেও কাজ করতে পারবেন, আপনার কপাল ভালো থাকলে আপনি কলকাতা পুলিশেও কাজ করতে পারেন। তো ওটা ডিপেন্ড করবে আপনি কিভাবে কোথায় কাজ পাবেন তার উপরে। সব ধরনের কোম্পানিতে কন্টেন্ট রাইটার লাগে আজকাল। যারাই অনলাইনে বিজনেস করছে, যারা অনলাইনে কোনো কিছু প্রমোশন করছে, যাদের কোনো ওয়েবসাইট আছে, ডিজিটাল ব্যাপারে যারা যারা যুক্ত, আপনি সেই ধরনের যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন। বুঝতে পারলেন? না ম্যাডাম, একটু লাস্টের দিকটা একটু বুঝতে পারলাম না। বললাম যে আপনি যে কোনো ধরনের কোম্পানিতে কাজ করতে পারেন যারাই ডিজিটালাইজেশনের মাধ্যমে বিজনেস করছে বা মানে যাদের অনলাইন প্রেজেন্স আছে, সেরকম ধরনের যে কোনো কোম্পানিতেই আপনি জব পেতে পারেন। ওকে ম্যাডাম, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাপস চক্রবর্তী বলুন। ম্যাডাম গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাডাম বলছিলাম কি যে এই কন্টেন্ট রাইটিংটা কি কোনো হাউস ওয়াইফ যদি শিখতে চায় বা করতে চায়, এটা কি করতে পারবেন তিনি? হাউস ওয়াইফ করতেই পারেন, বাট হাউস ওয়াইফ ইংলিশ জানলে তাহলে তবেই করতে পারবেন। ইংলিশটাকে বেসিক ইংলিশটুকু জানতে হবে। আচ্ছা, আর একজন যে ডিজিটাল মার্কেটিং অলরেডি শিখছে, তার ক্ষেত্রে কি কন্টেন্ট রাইটিংটা একটা এক্সট্রা ভীষণ, তার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো। কারণ ডিজিটাল মার্কেটিং এর সাথে কন্টেন্ট রাইটিং এর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমি প্রথমেই যেটা বললাম, যে কারণে আমরা এবারে এসইও কন্টেন্টটাকেও এখানে অ্যাড অন করেছি। ডিজিটাল মার্কেটিং এর সাথে কন্টেন্ট রাইটিং মানে একদম পুরোপুরি লিঙ্কড আপ। একটি ভালো ইনস্টিটিউট থেকে আমারই এক পরিচিত আর কি, ও ডিজিটাল মার্কেটিংটা শিখছে, প্রায় 1 বছর হতে যায়। সেক্ষেত্রে হচ্ছে কন্টেন্ট রাইটিংটা তার সঙ্গে শিখলে কি কোনো এক্সট্রা ওর? একদম 100%। আচ্ছা, জবের ক্ষেত্রে আরো এক্সট্রা বেনিফিট পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আচ্ছা, সীমন্তিনী বলুন। হ্যাঁ ম্যাম, নমস্কার। নমস্কার। আমি একদম ফ্রেশার। আমার মনে হচ্ছে যে এই কাজ করতে গেলে আমার কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই, ফোন দিয়ে কি শেখা বা এগোনো যাবে? আমি একদম পরিষ্কার ভাবে বলি, আপনি শিখতেই পারেন, ফোনে শিখতে কোনো অসুবিধা নেই। প্রথম তো আমাদের শিখতে হবে, প্রথম 4 মাস তো শেখার বিষয়, তারপরে কাজ করার বিষয়। শিখতে ফোনে কোনো অসুবিধা নেই। আমি যেগুলো ক্লাসে ধরুন যে কাজগুলো করাবো সেগুলো আপনারা ফোনে করতেই পারেন, কিন্তু যখন আপনারা প্রফেশনালি করবেন তখন কিন্তু সিস্টেম লাগবে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, অনেক কোম্পানি আছে যারা নিজেরাই আপনাকে সিস্টেম প্রোভাইড করে দেবে। আদারওয়াইজ তো আপনার কাছে অপশন থাকবে, আপনি ভাড়া করতে পারবেন বা কিছু করতে পারবেন। বাট শেখার জন্য ল্যাপটপ বা কম্পিউটার মাস্ট নয়, ওটা নর্মাল ফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বলুন, আপনার নামটা দেখা যাচ্ছে না, KRS বলে আছেন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি আপনি যে কোর্সটা করাবেন এটা ক মাসের কোর্স? টোটাল 6 মাস, তার মধ্যে 4 মাসের কোর্স হবে আর 2 মাস হবে ইন্টার্নশিপ। আচ্ছা, মে মাস থেকে স্টার্ট হবে তাই তো? মে মাস থেকে স্টার্ট হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আমি যদি এই কাজটা লিঙ্কডইনে আমার প্রোফাইল আছে ম্যাডাম, তো লিঙ্কডইনে কি কি কোম্পানিতে অ্যাপ্লাই করা যাবে? আপনি একবার একটা কাজ করুন, আপনি লিঙ্কডইনে কন্টেন্ট রাইটিং জব বলে সার্চ করুন, একাডেমিকও সার্চ করুন, নর্মালিও করুন। প্রথমে আপনি একাডেমিক কন্টেন্ট রাইটিং জব বলে সার্চ করুন, তাহলে আপনি দেখতে পাবেন কত কত কোম্পানি আছে এবং কি কি কোম্পানি, এভাবে তো নাম বলা যায় না, প্রচুর কোম্পানি, মানে লক্ষ কোম্পানি আছে। তো আপনি একটু লিঙ্কডইনে সার্চ করে দেখুন, আমার মনে হয় আপনি একদম ক্লিয়ার আইডিয়া পাবেন। মোটামুটি কোম্পানিগুলো সব ধরনের ওরা দেয়, যে ওদের কি চাইছে, ওদের কি রিকোয়ারমেন্ট আছে, কিরকম স্যালারি আছে। আপনি একটু সার্চ করে দেখুন, তারপর যদি আপনার অসুবিধা থাকে, আমি তো আবার নেক্সট ক্লাসটা আবার আসবো একদিন, তো তখন না হয় এটা নিয়ে আমরা আবার কথা বলবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, ঋত্বিক বলুন। ঋত্বিক কুলাভি, আপনি আছেন? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ম্যাম, আমি কন্টেন্ট রাইটিং নিয়ে সরাসরি কোনো আপনার ক্লাস একটা আগে করেছিলাম, এই ওয়ার্কশপের ক্লাস, এবং খুবই ভালো হয়েছিল। কিন্তু অনেকদিন হয়ে গেল, আবার আপনার এতে জয়েন করে ভালো লাগলো। আর প্রিয়ম স্যারের ক্লাসও করেছিলাম। কিন্তু ম্যাম আমি বলছি, আমি বর্তমানে মাস্টার্স করছি ফিজিক্সে, এবং আমার একটু ওই মানে একাডেমিক রাইটিং বেশি করে যেটা, এবং চেগের সাথে আমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবেও কাজ করছিলাম, মানে 2023 সালের মার্চ থেকে, এই ব্যাচেলার শেষ হওয়ার পর থেকে। মাস্টার্স এর জন্য এই 2024-এর শেষ থেকে সেভাবে আর অ্যাক্টিভ নেই। বর্তমানে আমি ধরে নিন এই রিসার্চ রিলেটেড কিছু একাডেমিক কন্টেন্ট রাইটিং এর মানে বেসিক টুলস গুলো শিখতে চাইছি। মানে এক্ষেত্রে আমাকে কি রকম ফোকাস করতে হবে, এইটা যদি একটু মানে একাডেমিক কন্টেন্ট রাইটিং এর টুল বলতে আপনি কি কি ধরনের টুলের কথা বলছেন? মানে বলছি ধরে নিন এইটাকে মানে আমার স্টাডিটাকে কন্টিনিউ করে বা এই মানে ডিপ রিসার্চের ক্ষেত্রে, এবং এইভাবে কন্টেন্ট গুলোকে সাজাতে বা কন্টেন্ট করতে আমাকে কি ধরনের রিসোর্স লাগবে, বা কি ধরনের মানে আলাদা কোনো জার্নাল বা এরকম কিরকম করা যেতে পারে, যেটা স্পেসিফাই করে এক্ষুনি সেটা বলা যেতে পারবে না। তো যদি আপনি কোর্স যখন করবেন, আমি তখন সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করতে পারবো। এগুলোকে আমি এরকম ওপেনলি মানে মাস্টার ক্লাস আমি ডিসকাস করতে পারবো না। মানে বলছি ম্যাম, এইখানে অপরচুনিটিটা কি রকম আছে এটা একটু জানতে চাচ্ছি। মানে আমি বারবার বলছি, অপরচুনিটি একাডেমিক এবং নন একাডেমিকের ক্ষেত্রে হিউজ। আগামী দিনে আরো অনেক বেশি, মানে লিঙ্কডইন ঘাটুন, একটু দেখতে পাবেন অপরচুনিটি কতটা। মানে আমার মুখের কথাতে আমি তো বলবো অনেক, আপনারা প্রমাণটা পাবেন তো ওই মাধ্যমগুলোতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ম্যাম লিঙ্কডইনেও দেখেছি এবং অনেকটাই বুঝতে পেরেছি যে অনেকটাই বেশি আছে, যেহেতু আপনার এক্সপেরিয়েন্সটা একটা অনেক দিনের এক্সপেরিয়েন্স, এবং আপনি নিজেও একটা কিছু কিছু ফিল্ড এমন থাকে, আমার ধরুন 3-4টে এরকম ফিল্ড আছে, যেমন ধরুন এডুকেশন, মেডিসিন মানে মেডিকেল, ট্যুরিজম, এই ফিল্ড গুলোর ডিমান্ড এন্ডলেস। মানে আগামী দিনে মানুষ কিছু না করুক, মানুষ পড়াশোনাটুকু করবেই। মানে এগুলো এই ফিল্ড গুলোর ডিমান্ড, কিন্তু মানে আমাদের অন্যান্য কোনো ফিল্ডের ডিমান্ড কম বেশি আপ ডাউন হয়, কিন্তু এই পার্টিকুলার এই 3টে এরিয়ার ডিমান্ড না, মানে ওটাকে মানে কখনোই আমি কোনো ধরা বাঁধা স্ট্যাটিস্টিক্সে আনতেই পারবো না। এটা এন্ডলেস, এবং এটা যত আগামী দিন যাবে বাড়বে, কমবে না। একদম একদম এক এক রকম থেকে হয়তো আসবে, বাট বাড়বেই। একদম ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সৌরভ নস্কর। ম্যাডাম আর একটা প্রশ্ন ছিল, এটার কোর্স ফি কিরকম কি লাগছে? আপনারা কোর্স ফি এবং বাকি কিছুর জন্য আমাদের এই একটা নাম্বার আমি পিন করে দিচ্ছি, একটুখানি ওখানে কমিউনিকেট করে নিন। আমি নিজে অ্যাকচুয়ালি প্রপারলি জানি না এটা, আমি জানি না আমাদের এখানে বিদ্যাস্তুর কেউ আছেন নাকি এইচআর থেকে মিটিং এ, তো থাকলে পরে বলে দিতে পারবে আর কি। এক সেকেন্ড, আমি অলরেডি বললাম, মানে লেখার হাত ভালো হতে হবে না, কিন্তু আমি যখন একটা কিছু লিখছি আমাকে প্রপার গ্রামারটুকু তো ঠিক রাখতে হবে, গ্রামার এবং প্রপার সেন্টেন্স কনস্ট্রাকশন জানতে হবে, ওইটুকুনি প্রয়োজন। লেখার হাত মানে আমাকে মানে কবিতা লিখতে হবে খুব ভালো করে, বা প্রচুর অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ ইনপুট করতে হবে, সেরকম নয়। আমাকে প্রপারলি লিখতে হবে, যাতে লেখাটা বোধগম্য হয় এবং লেখাটা সঠিক হয়, সঠিক লিখতে হবে। আমি কোর্স ফিজের ব্যাপারটা না বলে দিচ্ছি, আমি নাম্বারটা এখানে পিন পোস্ট করে দেবো, আপনারা একটু দেখে নিন, বা ওই কমিউনিটি গ্রুপে তো আপনারা নিশ্চয়ই আছেন, তো ওখানেও নাম্বার থাকবে, তো একটুখানি সেখান থেকে একটুখানি কথা বলে নিন। আমাদের উইকে 2 দিন ক্লাস হবে, 8:30 থেকে বলে দিলাম স্যার 10টা, মানে 10:30 আর কি, 2 ঘন্টার। আচ্ছা, মৌসম মুখার্জি বলুন। ম্যাডাম, থ্যাংক ইউ ফর দিস সেশন। আমার যেটা থ্যাংক ইউ সো মাচ। আমার যেটা বলা ছিল যে আমি একটা কলেজে পড়াই, মানে পলিটেকনিক কলেজে অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। তো লেখালেখির আমার একটা মানে ইচ্ছা বা শখ রয়েছে, আমি নিয়মিত আমার ফেসবুক প্রোফাইলে লিখিও। তো আমি চাইছিলাম যে আমার যে লেখালেখির যে বিষয়গুলো সেগুলোকে আরেকটু এক্সপ্যান্ড করতে, যেহেতু এটা আমার একটা খুব শখের জায়গা। তো সেই রেসপেক্টে আমি কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করতে চাইছি কেরিয়ার, মানে একটা এক্সট্রা ইনকামও বলতে পারেন এবং শখও বলতে পারেন। তো আমি যেটা জানতে চাইছি, যেহেতু আমার এখানে ধরুন প্রাইভেট কলেজ, তো সেখানে একটা তো প্রেশার আমার থাকেই কাজের ক্ষেত্রে। তো এই ধরনের কাজগুলোকে একটু ফ্লেক্সিবল হয়, মানে আমি বলতে চাইছি যে ধরুন একটা নির্দিষ্ট সময় থাকলো যে এই টাইমের মধ্যেই হয়তো এটা কমপ্লিট করতে হবে, কি 1-2 দিনের মধ্যে আমার লেখাটা আমাকে কমপ্লিট করে দিতে হবে, এরকম কি ফ্লেক্সিবিলিটি থাকে, না এটার একটা ডেডলাইন থাকে?
ডেডলাইন তো ডেফিনেটলি থাকে। ডেডলাইনটা কখনো কখনো ধরুন ফ্লেক্সিবল হয়, কখনো কখনো নন ফ্লেক্সিবল হয়। আপনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যেহেতু আপনি কম্পিউটার সায়েন্স পড়ান, আপনি না মানে আপনার শখ পূরণের জন্য আপনি নন একাডেমিক রাইটিং করতে পারেন, কিন্তু আপনার যে এক্সপার্টাইজটা কম্পিউটার সায়েন্স, এটার না একাডেমিকের ক্ষেত্রে হিউজ ডিমান্ড আছে। মানে আমরা প্রচুর রাইটার খুঁজি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা, মানে টেকনিক্যাল কাজ তারা ভালো করতে পারে। এবং এই কাজের মানে আপনি যে আর্নিং এর কথা বললেন, আর্নিং এর সুযোগ মানে ধরুন নর্মাল একজন ম্যানেজমেন্টের রাইটার যেটা হয় তার ডাবল, এটা একাডেমিকের ক্ষেত্রে বলছি। আর নন একাডেমিকের ক্ষেত্রে তো আপনি আপনার সব কাজে লাগিয়ে করতেই পারেন, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল হয়। নন একাডেমিকটা মোটামুটি ফ্রিল্যান্সিং করলে ফ্লেক্সিবলই হয়, বাট একাডেমিকের ক্ষেত্রে যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন বা ধরুন ফ্রিল্যান্সিংও যদি করেন, একটা ডেডলাইন থাকে, 2 দিন 3 দিনের এরকম ডেডলাইন থাকে, কখনো স্ট্রিক্ট ডেডলাইন থাকে, সেটা আপনি সেরকম বুঝে নেবেন কাজটা। যদি আপনার মনে হয় আপনি আজকে 24 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছেন না, সে কাজ আপনি নেবেন না, এটা আপনার উপর। তো আপনি যখনই ফ্রিল্যান্সিং করছেন এই ব্যাপারটা আপনার উপরে। ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলেন? বুঝেছি ম্যাডাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু আগে ম্যাম আপনি আমার মানে নাম ডেকেছিলেন আর কি, তো তারপরে উনি জিজ্ঞাসা করলেন। বলুন। ম্যাম আমি অ্যাকচুয়ালি অটোমোবাইল ফিল্ডে আছি, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো আমি ম্যাম কন্টেন্ট রাইটিংটা মানে অ্যাজ আ পার্ট টাইম হিসেবে মানে শিখতে চাইছি এবং শিখে ওখান থেকে কাজও করতে চাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাজ আ ফুল টাইম মানে আমি মোটামুটি ধরুন 6 মাস আছি করছি কাজ আর কি। তো মানে পার্ট টাইম হিসেবে ওইভাবে যদি আমি পার ডে ধরুন মানে অফিস থেকে ফিরে বা যতটুকু সময় পাওয়া যায়, ধরুন পার ডে 3 ঘন্টা করে সময় দিয়ে যদি উইকেন্ডে যেটা হচ্ছে আমি ফুল টাইম 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিয়ে করতে পারি, মানে ধরুন মোটামুটি ওভারঅল উইকেন্ডে মানে একটা উইকের মধ্যে আমি 23 থেকে 24 ঘন্টা দিতে পারবো কাজের উপর, বা রিসার্চ ওয়ার্ক থেকে শুরু করে বা যে কাজটা আমি শিখবো সেটা মানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হলেও। তো ম্যাম সেক্ষেত্রে কি মানে কিছু কি করা যেতে পারে? একদম অবশ্যই করা যেতে পারে। আমি বারবার করে বলছি, আপনি তো ফুল টাইম কাজ তো আপনি এমনিই পারছেন না, আপনি তো ফ্রিল্যান্সিংই করছেন। তো ফ্রিল্যান্সিং সবটাই আপনার উপরেই ডিপেন্ড করে, আপনি কতটা সময় করবেন, কোন দিন কাজ করবেন, কিভাবে করবেন। এবং আমি যেটা এক্ষুনি এই মৌসম মুখার্জি ওনাকে বললাম, আমি আপনাকেও একই কথা বলছি, যে আপনার যে সাবজেক্টটা না, ওটার ডিমান্ড একাডেমিকের ক্ষেত্রে প্রচুর, এবং প্রচুর আইটি কোম্পানিতে কাজ করে এরকমও প্রচুর ছেলেমেয়েরা যারা কিন্তু কন্টেন্ট রাইটিং কে এইভাবেই মানে পার্ট টাইমে করে, আফটার অফিস বা উইকেন্ডে এরকম। আচ্ছা ম্যাম, আরেকটা কথা যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে মানে একদম মানে কিছুটা লেভেলে আপনার এফিশিয়েন্ট না হলে অ্যাজ আ ফ্রিল্যান্স কাজ করা যায় না, তো সেক্ষেত্রে ম্যাম মানে আপনাদের তরফ থেকে সেরকম কিছু কি অপরচুনিটি পেতে পারে যে আমি এফিশিয়েন্সির জায়গাটা আমি ডেভেলপ করতে হেল্প করব, যে আপনি কতটা এফিশিয়েন্ট হতে পারছেন। এবং সেক্ষেত্রে দেখুন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাহায্য বলতে আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন কিভাবে করবেন। আমি তো আমার ক্লায়েন্টগুলোকে আপনাকে দিতে পারবো না, সেটা আপনাকে জোগাড় করতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম একটু একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাম বলছি যে অফিসে কাজ করার জন্য কি কোনো পার্টিকুলার এজ লিমিট আছে, যে মানে এরপরে আর ইন্টারভিউ দিলে ওরা সেরকম নিতে চাইবে না? মোটামুটি এজ লিমিট দেখুন, একটা তো বেসিক থাকেই, বা মোটামুটি 40-42 অব্দি অফিসগুলোতে নেয়। মানে যদি আপনি কাজ জানেন, মোটামুটি কাজ জানলে 40-42 অব্দি জয়েন মানে করা যেতে পারে আর কি। বাট যদি আপনার এজ মানে মোর দ্যান 40 বা 42 হয়, সেক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্যই আমার মনে হয় যাওয়াটা বেটার। আচ্ছা, আর ম্যাম একটু ইন্টার্নশিপটা যেটা আপনি বললেন, ওখানে আপনারা যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তারপর ইন্টার্নশিপের যখন ব্যাপারটা আসবে, ওটা আপনার আন্ডারে যখন করব ম্যাম, ওখানে ওয়ার্কিং আওয়ার্স কি থাকে? ওরকম ওয়ার্কিং আওয়ার্স এর ওখানে ব্যাপার থাকে না, ওটা শুধু ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি প্র্যাকটিস ওয়ার্ক। যদি আপনি নন পেইড ইন্টার্নশিপের জন্যই আমি নিই, তো সেটা তো আমি আপনাদের লাইভ কাজ দেবো, আপনারা সুবিধা মতো কাজগুলো করে করে আমাকে দেবেন। আমি সেগুলোতে আপনাদের ফিডব্যাকটা এক হবে, মানে আমার পেতে সুবিধা হবে। আর একটা ইন্টার্নশিপের মানে করার কারণ হচ্ছে আপনাদের লেখার হাতটাকে ডেভেলপ করা। আমি যখন ইন্টার্নশিপ আপনাকে যেটা দেবো সেটা আপনি করলেন, তারপরে আমি আপনাকে একটা ওই কাজেরই স্যাম্পল পেপার দেখাবো, যাতে আপনি আপনার নিজের ভুলগুলোকে বুঝতে পারেন যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, কোন জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। তো এখানে এখানে কোনো ফিক্স মানে হার্ড অ্যান্ড ফিক্স কোনো টাইমের ব্যাপার নেই। আচ্ছা, আর ওগুলো আমরা লিংক মানে সিভিটায় অ্যাড করতে পারবো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? দীপজ্যোতি রয় বলুন। হ্যাঁ ম্যাম, নমস্কার ম্যাম। বলছি অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানিতে জব করি মানে অ্যাজ এ ডিজাইনার হিসাবে। তো সেখানে বেসিক্যালি এটা একটা এডটেক কোম্পানি, তো তাদের যত রকমের প্রেজেন্টেশন থাকে, পিপিটি থাকে, সেগুলোর উপর আমি কাজ করি।
এবং তার সাথে সাথে কিছু ফ্রিল্যান্সিং ক্লায়েন্টও আছে আমার, যেমন সুইজারল্যান্ডের কিছু ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে বাইরে কাজ দিতে হয়, মানে আমার মানে ডিজাইনিং এর কাজগুলো আমি করি, বাট কন্টেন্টের কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাতে হয়, তাদের কাছে টাকা দিয়ে। সেই জন্য আমার এখানে আসে যে আমি কিছু যেন শিখতে পারি। তো তার সাথে সাথে মানে এটাই আমি জানতে চাইছি যে এই ক্ষেত্রে কি আমার কোনো মানে আমার বেসিক্যালি মেনলি যেগুলো কাজ হয় সেগুলো হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, ব্লগ রিলেটেড, ঠিক আছে। আর ওই পুরোটাই এডটেক কোম্পানি যেহেতু, সেহেতু মানে দুটোই, মানে সুইজারল্যান্ডে যে ক্লায়েন্ট আমি কাজ করি তার সেও এডটেক কোম্পানি। তার বেসিক্যালি ওই হয় না অকাল্ট সায়েন্স যে সমস্ত হয়, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, দিস টাইপস অফ কোর্স। আর আমি এখন যেখানে কাজ করছি সেটা পুরোপুরি একটা ওই ডেটা সায়েন্স রিলেটেড কোর্স। তো ওরা লঞ্চ করে, তো তাদের যত রকম প্রেজেন্টেশন সেগুলো আমি ক্রিয়েট করি। আচ্ছা, তো এবার সেই ক্ষেত্রে আমার কোনো মানে মানে যেহেতু আমাদের কন্টেন্ট সার্চ করতে হয়, গুগলে গিয়ে সার্চ করতে হয়, তো আমি যদি সেখান থেকে কোনো এই কোর্স থেকে আমার না, আমাকে তো আলটিমেটলি সার্চ করতে হয়, কারণ আমি তো এই কাজ জানি না, বা ডিজিটাল মার্কেটিং বা ডেটা সায়েন্স এই সমস্ত জিনিসগুলো জানি না, সেগুলো আমাকে তুলে গুগল থেকে তুলে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমার কোনো ইমপ্রুভ মানে লাগবে? অবশ্যই সেক্ষেত্রে আপনার নন একাডেমিকের যে আমাদের পার্টটা আছে, সেই পার্টটা আপনি যদি ভালো করে শেখেন, ডেফিনেটলি আপনার হেল্প হবে। মানে যখন নন একাডেমিকের যে ক্লাসগুলো ধরুন করাবো, রিসার্চের ব্যাপারটা তো আপনাকে আমি শেখাবো শুরু থেকেই, বাট নন একাডেমিকের পার্টিকুলার সেখানে ব্লগ, কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ করছি আমরা, কিভাবে কিওয়ার্ড প্ল্যানিং করছি, বা এই সমস্ত জিনিসগুলোকে তখন সেভাবে শিখলে ডেফিনেটলি আপনার যে ধরনের কাজ বললেন সেখানে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, জয়দীপ ব্যানার্জি আপনি কোশ্চেন করেছেন, যখন ফ্রিল্যান্সিং করবো পার্মানেন্টলি তখন একজন রাইটার যার 1 to 2 years এক্সপিরিয়েন্স আছে, সে কিরকম আর্ন করবেন, কতক্ষণ কাজ করে একটু বলবেন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, আমি এটা একটু বলে দিই। ধরুন আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, মার্কেট প্রাইস যেটা মোটামুটি চলছে সেটা হচ্ছে 40 থেকে 50 বা 60, 60 অব্দি, 60 ইভেন 70ও কখনো কখনো যাচ্ছে, যদি আপনি বাই ভেন্ডার মানে ভায়া ভেন্ডার কাজ করেন পার ওয়ার্ড। মানে ধরুন 60 PPW মানে 60 পয়সা পার ওয়ার্ড। আপনি যদি 1000 ওয়ার্ডস এর কাজ করেন, আপনি 600 টাকা ইনকাম করতে পারবেন। এবারে কতক্ষণ কাজ করার ব্যাপারটা আপনার উপর ডিপেন্ড করছে। মানে ধরুন আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম, আমি 3000 ওয়ার্ড লিখতাম, হচ্ছে 24 ঘন্টা সময় লাগতো। আমি 1 বছর পরে 3000 ওয়ার্ড লিখতে আমার সময় লাগতো হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তো এটা ডিপেন্ড করবে আপনি সারাদিনে কত ওয়ার্ড লিখতে পারছেন। আমার কাছে এরকম রাইটার আছে যারা পার ডে 3000 কাজ করে, আবার এরকম আছে যারা পার ডে 7000 লেখে। তো সব রকমই ডিপেন্ড করে। মোটামুটি মানে প্রাইস রেঞ্জটা হচ্ছে এটাই। তো আপনি হিসাব করে নিন, আমরা ধরে নিই একজন রাইটারের প্রপার কোয়ালিটিতে একজন রাইটার পার ডে 3 থেকে 4000 যদি লেখে, সে প্রপার কোয়ালিটির লেখা বের করতে পারে। তো ধরুন আপনি যদি 4000 করে পার ডে লেখেন, তো 60 PPW হিসেবে, তাহলে আপনার পার ডে ইনকাম হচ্ছে 2400 টাকা। আপনি যদি মাসে 20 দিনও কাজ করেন, এবার আপনি আপনার ইনকামটা হিসাব করে নিন কত দাঁড়াতে পারে। আর ইংলিশ ছাড়া বেঙ্গলি কন্টেন্ট রাইটিং এর কিরকম অ্যাসপেক্ট আছে, বেঙ্গলি কন্টেন্ট রাইটিং নিয়ে আমি আলোচনা করছি না, এবং আমার ডোমেন এটা পড়ে না বেঙ্গলি কন্টেন্ট রাইটিং, কারণ ফরেনে বেঙ্গলি কন্টেন্ট রাইটিং চলে না। আমার কাজটা পুরোপুরি ফরেন নির্ভর। আপনি বেঙ্গলি নন একাডেমিকের ক্ষেত্রে অবশ্যই করতে পারেন, নন একাডেমিক ক্ষেত্রে বেঙ্গলি রাইটিং হয়, এবং নিউজ কন্টেন্ট যেটা প্রিয়ম স্যার শেখাবেন ওটাও কিন্তু বাংলাতেই শেখাবেন। আচ্ছা, দেবব্রত রয় বলুন। ম্যাম, আর পয়লা বৈশাখের শুভেচ্ছা। ম্যাডাম, আমার একটা জিজ্ঞাসা ছিল, আমি গভর্নমেন্ট কনসাল্টিং এ কাজ করি, তো সেখানে আমার এসওপি মেকিং থেকে শুরু করে তো আপনার যে পলিসি মেকিং এইসব কাজ হয়। তো আমার এটাতে আমি এই কোর্সটা যদি কিভাবে আমি সাহায্য পাবো, সেটার জন্য আমার জিজ্ঞাসা ছিল। আপনাদের ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং এর কতটা কি প্রয়োজনীয়তা আছে আমি এক্স্যাক্টলি আপনার জব রোলটা মানে বুঝতে পারলাম না। মানে যেটা আপনি করছেন ধরুন, এবার সেখানে আপনি আলাদা করে আপনার যদি মনে হয় যে কন্টেন্টের এখানে কোনো মানে দরকার আছে বা নন একাডেমিক কন্টেন্টের বা কিছু, সেখানে ডেফিনেটলি তাহলে সেক্ষেত্রে আপনার হেল্প হবে। ম্যাম, আমি নিউ স্টুডেন্ট, আমি আর্টস স্টুডেন্ট, এজ হ্যাঁ 30+, আমি আনএমপ্লয়েড, আমি কিছু জব পাচ্ছি না এই এজে, কোনটা ভালো হবে? কম্পিউটার নলেজ কম। হ্যাঁ, তো আপনি কি করতে চাইছেন সুমন চক্রবর্তী? মানে আপনি কোন দিকে যেতে চাইছেন? মানে আমি তো জবটা আমার ফিল্ডেই বলতে পারি, কারণ আমার তো অন্য ফিল্ডে জবের ব্যাপারে বিশেষ খুব একটা আইডিয়া নেই। তো 30+, আপনি আর্টসের স্টুডেন্ট, যদি আপনি ইংলিশ মোটামুটি ভালো লিখতে পারেন দেন আপনি এই কোর্সটা করতে পারেন। মানে আশা করি আনএমপ্লয়েড অ্যাটলিস্ট থাকবেন না, এমপ্লয়মেন্ট পাবেন প্রপারলি কোর্সটা শিখলে। আর কম্পিউটার খুব বেসিক কম্পিউটার জানতে হয়, মানে ওয়ার্ডে এক্সেলে কাজ জানতে হয়, সরি এক্সেল লাগে না, ওয়ার্ডে কাজ জানতে হয়। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগে, সেটা আমি শিখিয়ে দিই ক্লাসে, ওটা আমিই শেখাই পুরো ধরে ধরে যে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয়।
তো একদম বেসিক কম্পিউটার নলেজ লাগে। যদি আপনি মোটামুটি ইংলিশ লিখতে পারেন সুমন বাবু, আপনাকে বলছি আপনি ক্লাস করতে পারেন, আনএমপ্লয়মেন্টের জ্বালাটা মানে জ্বলতে হবে না আর কি, এটুকুনি বলতে পারি। আচ্ছা, অর্ঘ দে বলুন। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম, আমার মাস্টার্স ইংলিশে, আর বর্তমানে আমি ইংলিশ পড়াই, একাডেমিক টাইপ পড়াই। তো আমার প্রশ্ন একটাই, আপনি তো বললেন যে আপনার ক্লাসের শিডিউল ওই 8:30 থেকে 10:30টায়। তো ম্যাম এটার জন্য আমাকে বাড়িতে মানে আমার বলছি যে কারণে ম্যাম আমার সারাদিন মানে পুরোপুরি আর কি শিডিউল থাকে। তো সেক্ষেত্রে হাতের সময়টা খুবই কম, ওই ধরুন সারাদিন 2 থেকে 3 ঘন্টা সময় পাই আমি। তো আমি ধরুন আপনার ক্লাস 2 ঘন্টা কি 2.5 ঘন্টা, তো তারপর স্যার বাড়িতে আমাকে কতটা এফোর্ট দিতে হবে? আপনি এফোর্ট কতটা দেবেন এটা তো পুরোপুরি আপনার উপরে। মানে ধরুন কারোর একটা কাজ শিখতে প্রপারলি অ্যাডপ্ট করতে 3 দিন লাগে, কারোর 1 দিন লাগে। তো আপনার কতক্ষণ লাগবে আপনি সেই মতো করবেন। এফোর্ট বলতে কি, ক্লাসগুলো প্রপারলি দেখবেন, ক্লাসের ভিডিও দেখবেন অফ টাইমে যখন ফাঁকা পাচ্ছেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকে। তো নোটস দিই আমি, মানে যে গ্রুপটা ক্রিয়েট হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে নোটস থাকবে। তো আপনি ওগুলোকে একটুখানি বসে বসে দেখবেন, ভিডিওগুলো দেখবেন, নোটস গুলো একটু পড়বেন, কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে ইন্টারাক্ট করবেন। তো সেভাবেই হবে আর কি। এফোর্ট বলতে একটা বেসিক এফোর্ট তো দিতেই হবে যে কোনো কাজের ক্ষেত্রে। এবার আপনি ঠিক কতটা এফোর্ট দিলে, আপনি কতখানি সময় বা কত তাড়াতাড়ি ব্যাপারটাকে অ্যাডপ্ট করতে পারবেন, এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার, মানে এটা আপনার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, হ্যাঁ বলুন। একাডেমিকটা ইন্টারেস্ট আছে পুরোপুরি, তো তারপরেও ম্যাম আমি আমার পার্ট টাইম হিসেবে কি করা যেতে পারে? আমি শুনতে পেলাম না, আপনার কথাটা আমার ক্লিয়ার হলো না, আরেকবার একটু বলুন। ম্যাম বলছি আমার তো ধরুন একাডেমিকটাই পুরোপুরি ইন্টারেস্ট, তো তারপর আপনার মানে সারাদিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা যদি এখানে দেওয়া যায় তো সেটা কি দেওয়া যেতে পারে? মোর দ্যান এনাফ, ইনিশিয়ালি এই স্টেজে মোর দ্যান এনাফ। ম্যাডাম বলছিলাম কি যে যদি কোনোদিন ক্লাস করতে পারলাম না, টাইম হলো না, সেক্ষেত্রে রেকর্ডিং ক্লাস কি থাকে? যে প্রত্যেক দিনের ক্লাস, মানে ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে রেকর্ড আপলোড হয়ে যায়। আপনাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক, ইউটিউব চ্যানেল বা অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লাস আপলোড হয়ে যাবে, ক্লাসের নোটস পেয়ে যাবেন, সমস্তটাই আপনারা পাবেন। ক্লাস সবার পক্ষে সব দিন করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে সবটাই ভিডিও রেকর্ডেড পাবেন। সুমন চক্রবর্তী, আপনাকে বলছি, প্রথমে এই কথাটা বলে দিয়েছিলাম যে গ্রামার জানতে হবে। এবার ধরুন আপনি ইংলিশ লিখতেই পারেন না, আমি কি করে আপনাকে বলি যে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন? একটা তো বেসিক নলেজ কি খুব না, বাট বেসিক নলেজ, যে আমার ইংলিশটা যেন 10টা লোক পড়ে বুঝতে পারে, সেটুকু কিন্তু জানতেই হবে। ম্যাম যখন প্রপার ক্লাস শুরু হবে তখন কি মানে প্রথমে আমাদের এমনি নর্মাল যেরকম আমরা খাতায় লিখি ছোটবেলা থেকে, মানে যে পড়াশোনার যে ধরনটা আছে, যে টিচার পড়াচ্ছে মানে আমরা খাতায় লিখছি, আগে খাতায় লিখবো তারপরে কি টাইপিং করে দেখানো, এইরকম বিষয় আছে? না, যদি আপনার কাছে সিস্টেম থাকে, মানে বা মোবাইল বা ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, আপনি ওখানে ডিরেক্ট লিখবেন, কোনো খাতার পেনের এখানে কোনো মানে প্রসঙ্গই আসে না আর কি। ঠিক আছে। হ্যাঁ, পার্থপ্রতিম সরকার, আমার ভালো কাজ জানলে একাডেমিক নন একাডেমিক নিউজ রাইটিং কোন ফিল্ডে ভালো স্যালারি? কাজ জানলে সব ফিল্ডে স্যালারি আছে। আপনি কোথায় কতটা কাজ জানতে পারছেন, কোন ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে, সেটাও একটা সব থেকে বড় ফ্যাক্টর। সেই ফিল্ডে ভালো কাজ জানলে, যে কোনো ফিল্ডে আপনার এক্সপার্টাইজ থাকলে আপনি স্যালারি পাবেন, কোম্পানি আপনাকে পয়সা দেবে যদি আপনার এক্সপার্টাইজ থাকে। এটা আমি বিশ্বাস করি, মানে অন্তত আমাদের ফিল্ডে তো আছেই সেটা। আমি পেশায় একজন বায়োলজিক্যাল সায়েন্সের টিচার, আমার বয়স 34+। এক্ষেত্রে আমার বয়সের জন্য জব পেতে না, বয়সের জন্য 34+-এ কোনো ম্যাটার করে না। এখানে বয়সটা, এখানে একটা জিনিস ম্যাটার করে আমাদের কন্টেন্ট রাইটিং ফিল্ডে, সেটা হচ্ছে আপনার লেখার কোয়ালিটি। আপনি কি কোয়ালিটি লিখছেন? কোয়ালিটি মানে কিন্তু কতটা কঠিন ইংলিশ লিখছেন নয়, কতটা স্ট্রাকচার্ড প্রপার ইংলিশ লিখছেন, সুন্দর লিখছেন, কঠিন নয়। মানে কঠিন প্রচুর অর্নামেন্ট দেওয়া ইংলিশ, সেই ভালো কাজ কিন্তু আমি বলছি না, মানে আপনার কাজ কতটা কম্প্যাক্ট সেটা। ইংলিশে ফ্লুয়েন্সির জন্য কিভাবে, ইংলিশ কিন্তু ফ্লুয়েন্ট বলতে হবে না, লিখতে হবে, ঠিক আছে? এবারে আমি কন্টেন্ট রাইটিং শেখাবো, আমি কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি শেখাবো না, ওটা আমার কোর্সের মধ্যে পড়ে না। এবার কন্টেন্ট রাইটিং করতে গেলে আপনাকে বেসিক ইংলিশটা জেনেই আসতে হবে। মানে আপনি কন্টেন্ট রাইটিং কোর্সে ভর্তি হয়ে ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, এইটা মনে হয় না খুব একটা সুবিধা হবে আর কি আপনার জন্য। বেসিক ইংলিশ মোটামুটি ক্লাস 10-এর লেভেলের ইংলিশ জানলেই কন্টেন্ট রাইটিং করতে পারবেন, আমি এটুকুনি বলতে পারি।
ম্যাম একটু একটা জিনিস জিজ্ঞেস করছি, যেহেতু এটা অনলাইনেই পুরোটা এবং যেহেতু আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই কিছু মনে করবেন না যে একটু প্রশ্ন জিজ্ঞেস করছি। বলুন না ম্যাম। বলছি যে আমাদের যখন ইনস্ট্রাকশন আপনি দেবেন যে এরকম এরকম ভাবে করতে হবে, সেটা মানে কিভাবে, যে আপনি কি কোনো বোর্ডে লিখে দেবেন বা মানে ওটা কিভাবে আমরা অনলাইনে ক্লাসে যেরকম এখন আমি এরকম আপনাদের সাথে কথা বলছি এরকমই ক্লাস হবে, আমি স্ক্রিন শেয়ার করবো, আমি স্ক্রিনে সমস্ত কিছু ওয়ার্ডে লিখে 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 সেই ফাইলগুলোকে আপনাদের গ্রুপে আপলোড করে দিই, যার মধ্যে আপনারা কাজ করতে পারবেন, ওগুলোকে নোটস হিসেবে পড়তে পারবেন, দেখতে পারবেন, সবটা পারবেন। আচ্ছা আপনার একটা প্রশ্ন ছিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি আমি কন্ট্যাক্ট করব কিভাবে, এর জন্য কত ফিস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এক সেকেন্ড, আমি একটুখানি নাম্বারটা পিন করে দেবো, দাঁড়ান এক সেকেন্ড। আমি নাম্বারটাকে পিন করছি, বলে দিচ্ছি। জাস্ট আমাকে 1 মিনিট টাইম দিন, আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। আমি এই দিয়ে দিলাম, এটা আমি নাম্বারটা পিন করে দিলাম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, আপনারা টোটাল ডিটেলটা জেনে নিতে পারবেন, কত ফিস, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ক্লাস মোটামুটি ধরে রাখুন বুধবার বা শুক্রবার অথবা মঙ্গল, এই ব্যাচটা বোধহয় মঙ্গল আর বৃহস্পতিবার হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ নিশ্চয়ই করবেন, আপনারা যদি ক্লাসে অ্যাডমিশন নেন, তারপর আমাদের সঙ্গে গ্রুপ ক্রিয়েট হবে, সেই গ্রুপে আমরা থাকবো। আমি মোটামুটি অ্যাভেলেবেল থাকি গ্রুপে, যে কোনো ধরনের আপনাদের ডাউট বা যে কোনো ধরনের কনফিউশন থাকলে কাজ রিলেটেড, আপনারা মানে আমার অ্যাসিস্ট্যান্সটা আপনারা আফটার ক্লাসেও পাবেন, মানে আফটার কমপ্লিশন অফ কোর্স পাবেন। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, যদি আমি এখান থেকে 10 জন মানুষকেও একটু কাজের জন্য হেল্প করতে পারি, আমার নিজের ভালো। কারণ আমিও তো এই ফিল্ডে চাকরি করি, যত এক্সপার্ট বাড়বে আমাদের তত সুবিধা, নিজেদের কাজ এক্সপেনশন করতে সুবিধা, আমাদের ম্যান পাওয়ার বাড়বে, আমাদের মানে আমরা বাঙালিরা আরো ভালো করে কাজ করতে পারবো। সো আমি মানে আফটার কোর্সও, এটা যারা যারা এর আগের কোর্স করেছেন তারা প্রত্যেকে জানেন যে আমার আফটার কোর্সও আমার ফুল অ্যাসিস্ট্যান্স থাকে সবার ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে থাকে, যে কোনো ধরনের গাইডেন্স, কি ম্যাম এই কোম্পানি থেকে ডাক এসছে, আমি কি যাবো বা এটা করবো বা এটা করবো, সেটা আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সাহায্য করার। ম্যাম বলছি, ম্যাম হ্যাঁ বলুন। বলছি এই ফোন নাম্বারটা যেটা দিলে, ওটা কখন ফোন করলে সুবিধা হবে? আপনি করুন না, নয় হোয়াটসঅ্যাপ করুন, নয় ফোন করুন। আরেকটা নাম্বার দেখুন, দিয়া দে বলে আমাদের অ্যাডমিন থেকে শেয়ার করেছে, এই নাম্বারটা তো আপনারা ইয়ে করতে পারেন। হ্যাঁ, রূপক বড়ুয়া, আমি তো বললাম যে আপনার এগুলো তো সবটাই আপনারা ফ্রিল্যান্সিং, যারা ফ্রিল্যান্সিং করে তারা কেউ কলেজ যাচ্ছে, কেউ চাকরি করছে, কেউ ফুল টাইম জব করছে, কেউ গভর্নমেন্ট জব ইনফ্যাক্ট করে, তারপরে তারা ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং এ ফুল টাইমও মানে সবসময় তো সবাই করে না, আপনি আপনার সুবিধা মতো আপনি উইকেন্ডে করলেন, আপনি একটু লং ডেডলাইনের কাজ নিয়ে 3 দিন ধরে একটা কাজ করলেন, ওটা আপনি আপনার মতো করে করতে পারবেন, বাট কাজ শিখতে হবে তার জন্য। ম্যাম এই ব্যাচটা টিউসডে আর থার্সডে হবে তো? টিউসডে থার্সডে। আচ্ছা ম্যাম, বলছিলাম আপনাদের যেটা, কিছু মনে করবেন না ম্যাম, ইন্টারাপ্ট করলাম। বলুন। হ্যাঁ ম্যাম, বলছিলাম ওই একাডেমিকের জন্য আলাদা, মানে এই ক্লাসটা যদি ধরনের এনরোল হই, তার আগে মানে এই রিলেটেড কোনো প্রি রিকুইজিট আইডিয়ার জন্য কোনো কোর্স, মানে এমনি অনলাইন কোনো কিছু দেখা যেতে পারে তো? না, প্রয়োজন নেই, আপনি চাইলে আপনার মতো করে দেখতে পারেন, মানে আমি আপনার জন্য দরকার নেই। আচ্ছা, আমি একদম স্ক্র্যাচ থেকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এর জন্য তো আলাদা কোনো মানে রিসোর্স, মানে এই বই রিলেটেড কিছু তো লাগবে না সেরকম কিছু, পুরোটাই এক্সপিরিয়েন্সের উপর কিছু লাগবে। আচ্ছা, আর ম্যাম বলছিলাম দিনে 2 ঘন্টা মতো যদি কোয়ালিটি টাইমও দেওয়া যায়, তাহলেও এটা মোটামুটি শেখা যাবে, মানে আস্তে আস্তে টাইমটা বাড়ানো। ঠিক আছে, শেখা যাবে। নন একাডেমিকে কেমন স্যালারি এক্সপেক্ট করতে পারবেন? আপনি যেরকম কাজ করবেন সেরকম স্যালারি এক্সপেক্ট। আমি বারবার করে বলছি, আপনি কতটা এক্সপার্ট তার উপরে মোটামুটি 16-17 হাজার স্টার্টিং স্যালারি হয়,
মানে মোটামুটি বেসিক কাজ শিখে জয়েন করলে 16 থেকে 17,000 টাকা স্টার্টিং স্যালারি হয়। আর কমেন্ট মতো এইরকম নর্মাল ইংলিশ লাগবে, জব কি পাবো? কমেন্টে তো আমরা বাংলা কথা ইংলিশে লিখছি, সেটাতে তো লিখতে হবে না, আপনাকে তো ইংলিশে লিখতে হবে। সেই বেসিক আপনি ক্লাস 10 এর যেরকম ইংলিশ লিখেছেন, এবার আপনি যদি আই এম এ বয়কে আই এম এ মানে গার্ল লেখেন বা এর পরে আর বসান, সেই ইংলিশ চলবে না। বেসিক ইংলিশ মানে ওটাই, আপনাকে বেসিক ইংলিশটা প্রপারলি জানতে হবে। আচ্ছা, আমি আশা করছি আমি সবার কোয়ারিজ সলভ করতে পেরেছি মোটামুটি বেসিক। এটা আরেকটা ক্লাস হবে, আমি আরেকটা মাস্টার ক্লাস নেব। তো একটা জিনিস বলতে পারি, বলে শেষ করবো আজকের ক্লাসটা, সেটা হচ্ছে যে এটা আমি মানে এটা আমার 5 বা 6 নম্বর ব্যাচ, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে ব্যাচগুলো। কথা ছিল, হ্যাঁ বলুন। বলছিলাম ম্যাডাম, সোয়াট অ্যানালাইসিস, গিবসন চয়েস যেটা আছে মার্কেটিং ম্যানেজমেন্টে, ওই আইডিয়াগুলো তো পাওয়া যাবে তো ম্যাডাম লেখার ক্ষেত্রে? যখন আমি একটা জিনিস দেখাবো, সোর্স তো একটা সামান্য জিনিস, একটা সামান্য টার্ম, আর তার এগেনস্টে চারটে কম্পোনেন্ট। শুধু তো এইটুকু নয়, এর বাইরে আরো অনেক কিছু আছে শেখার মতো, সবকিছুর আইডিয়া পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। তো ম্যাম, আর এই কোর্সে যে আপনাদের নতুন যেটা অ্যাড হয়েছে, যেটা এসইও কন্টেন্ট, আপনি যে নন একাডেমিকের ক্ষেত্রে এমনি বলছিলেন যে 16 to 17 এরকম পাওয়া যায়, ওটা কি এইটা মানে নন একাডেমিক মানে এই এসইও কন্টেন্ট যেটা নতুন অ্যাড হয়েছে এইটার ক্ষেত্রে বলছেন? নন একাডেমিকটা লিংক আছে, ঠিক আছে, মানে এসইওর সাথে নন একাডেমিকের একটা লিংক আপ আছে। দু রকম হয়, ধরুন আপনি ব্লগ লিখছেন, আপনি কোনো কোম্পানির আর্টিকেল লিখছেন, ব্লগ লিখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ইয়ে করতেই পারেন। আমি ম্যাম আপনার ক্লাস করেছি ব্যাচ 2 এর স্টুডেন্ট। আচ্ছা, সন্দীপা লায়েক, আমি আপনার নামে আইডেন্টিফাই করতে পেরেছি। খুব ভালোভাবে আমি ক্লাস করতে পারিনি, পুরোটাই রেকর্ডিং ক্লাস করেছি। এক সেকেন্ড। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাঁ সন্দীপা, আপনাকে আমি চিনতে পেরেছি, রেকর্ডিং ক্লাস করেছিলাম, বাট খুব ভালোভাবে বুঝিয়েছেন ম্যাম, থ্যাংক ইউ। তো এটা বলছি যে যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছেন জয়েন করুন আমাদের খুব বেশি, কারণ আমি এবারে আর খুব বেশি স্টুডেন্টকে নেবো না, কারণ 70-80 জন একটা ব্যাচে হয়ে গেলে আমার খুব প্রেশার হয়ে যায়, প্রত্যেকের ফাইল চেক করা, প্রত্যেকের কাজ চেক করা, মানে আমার নিজের কাজের বাইরে গিয়ে খুব বেশি রকম হয়ে যায় আর কি প্রেশারটা। তো নেবো না, যারা যারা জয়েন করতে চাইছেন জয়েন করুন, আমি অ্যাসিস্ট্যান্সে আছি এবং আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আমি এইটুকুনি আপনাদেরকে বলতে পারি। যদি আপনাদের ফার্দার আর কোনো কোয়ারি থাকে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন। আমি আবার পরবর্তীতে আরেকটা মাস্টার ক্লাস হয়তো বা নেবো, তো সেদিনকে আপনার যার ডাউট থাকবে আপনারা ক্লাসে এসে ক্লিয়ার করবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ম্যাম, একটু আগে আপনার সাথে কথা হয়েছে, আমি অ্যাকচুয়ালি ম্যাম অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছি কন্টেন্ট রাইটিং ব্যাচে। আচ্ছা, তো ম্যাম আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ভিডিওতে যে বিদ্যাসু থেকে মোটামুটি পেইড ইন্টার্নশিপেরও ব্যবস্থা করে দেওয়া হয়। তো মানে ধরুন 4 মাস কোর্সের পর আপনার আন্ডারে যে 2 মাসের যে আপনার ইন্টার্নশিপ ওটা করার পর কি কোনো রকম পেইড ইন্টার্নশিপ জাতীয় কিছু করতে পারি? কারণ আপনি যেহেতু বললাম যে অটোমোবাইল সেক্টর অলরেডি ওটা দেখতে হবে আপনি 4 মাসে কতখানি কাজ শিখলেন, কতখানি কিভাবে শিখলেন, তো তার সেই মতো ভাবে আমরা ডেফিনেটলি গাইড করে দেবো। ম্যাম, ক্লাস শুরু হওয়ার আগে অ্যাডমিশন নিয়ে নিলে হবে তো? মানে আপনি এই যে একটা লিমিটেশন বলছেন, তো মানে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন, কারণ মোটামুটি 30-40 জন হয়ে গেলে আমি হয়তো এবারে অ্যাডমিশন ক্লোজ করে দেবো, মানে ক্লোজ করিয়ে দেবো আর কি টিমকে বলে, কারণ প্রচুর স্টুডেন্ট হয়ে গেলে আমার আগের ব্যাচে 70 জন মতো বোধহয়, প্রায় অলমোস্ট মানে 60 ক্রস করে গেছিল, প্রায় 70। আমার খুব অসুবিধা হতো, মানে অত জনের না একসাথে নিলে ভালোভাবে ইন্ডিভিজুয়ালি প্রপার মানে এটা করা যায় না আর কি। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে, যেমন দেখুন এই সন্দীপা টেক্সট করেছে, আমি ওকে এখনো চিনতে পেরেছি, তো সেই ব্যাচ 2 ছিল। তো আমি সেভাবেই করাতে চাই যাতে আমি প্রত্যেকের সাথে আমার একটা কমিউনিকেশনটা প্রপারলি হয়, সেটা অনেকজন হয়ে গেলে সেটা একটু অসুবিধা। তো ওই জন্যই সাজেস্ট করবো যে যার যারা আপনাদের অ্যাডমিশন নেওয়ার যদি মনে হয় নিয়ে নিন, মানে ঠিকঠাক হবে আর কি। ম্যাম, কবে থেকে হতে পারে শুরু? তাহলে সে অনুযায়ী মানে অলরেডি বোধহয় 20 জনের কাছাকাছি অ্যাডমিশন হয়ে গেছে যতদূর আমি শুনেছি, মানে অলরেডি অ্যাডমিশন প্রসেস চলছে। আপনারা চাইলে মানে কালকেই ফোন করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ব্যাচ খুব আচ্ছা, কিন্তু এই মাস থেকে শুরু হয়ে যাবে নাকি পরের মাসে? 22 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, সরি 22 এপ্রিল থেকে শুরু হবে ক্লাস।
মানে প্রথমে শুরু হবে নিউজ কন্টেন্ট দিয়ে, তারপর নিউজ কন্টেন্টের 4-5টা ক্লাস হওয়ার পরে আমি ক্লাস করাবো। ম্যাম আমি সৌরভ বলছি, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলুন। ম্যাম আমি একাডেমিক কন্টেন্ট রাইটিং নিয়ে জিজ্ঞেস করছি, আমি অনেকটাই ক্লিয়ার হয়েছে পুরোটা শুনে। আমার সাবজেক্ট কেমিস্ট্রি, তো এইটার কতটা স্কোপ আছে আমি সেটা জানতে চাই। আর পরবর্তীকালে আমি জব করি এক জায়গায়, একটা কলেজে লেকচারের, তো পরবর্তীকালে আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাকে তো কেউ চেনে না, তো সেই হিসেবে আমি জবটা কোথা থেকে পাবো? ওই লিঙ্কডইন, naukri.com না অন্য কোনো? পাবেন, আর মানে কিভাবে পাবেন সেটা আমি গাইড করে দেবো। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি কিভাবে করবেন, আর যেহেতু আপনার সাবজেক্ট কেমিস্ট্রি, আমি প্রথমেই বলেছিলাম যে সায়েন্সের সাবজেক্টগুলোর একটা আলাদা ডিমান্ড আছে, তাদের পিপিডব্লিউ বেশি, তাদের মার্কেট ডিমান্ড একটু বেশি, মানে ডিমান্ড বেশি মানে তাদের খুব কম সংখ্যক থাকে, মানে তাদের নাম্বার অফ রাইটার্স কম থাকে এই ক্ষেত্রে, তো ওই জন্য এগুলোর ডিমান্ড একটু ভালো আর কি। আরো আই গট ইট, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আপনার পরের ক্লাসটা কবে হবে? গুড ফ্রাইডে? আমি এক্স্যাক্টলি ডেটটা এখনো জানি না, আপনারা একটু চোখ রাখবেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে, সেখানে বলে দেবে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আর আমার অলরেডি আরেকটা ক্লাস আছে, মানে আমাকে ক্লাস। হ্যাঁ বলুন। বলছি যে যাদের সাবজেক্ট ধরুন বিসিএ এমসিএ, তাদের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ আছে? ওই একই টেকনিক্যাল সাবজেক্টগুলো আমি বলছি, টেকনিক্যালি অ্যাডভান্টেজ পাবেন আপনি টিউসডে থার্সডে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। কেমন লাগলো ক্লাস সবাই অবশ্যই জানাবেন, এবং যারা যারা ভর্তি হচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার সাথে ইন্টিমেট করবেন, তারপরে কথা হবে। এবং পরবর্তীতে আমি আরেকটা হয়তো ফ্রি মাস্টার ক্লাস নেবো বা পেইড মাস্টার ক্লাস নেবো, তো সেখানে জয়েন করলে আশা করছি আরো একটু ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। ফর ইওর কোঅপারেশন এন্ড গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট।